আচ্ছা, নেন তাহলে আজকে আমরা স্টার্ট করি আমাদের ক্লাসটা। আমাদের হচ্ছে আজকে কুইক বুকস এর লাস্ট ক্লাস, তাই না? আমাদের লাস্ট ক্লাসে আমরা যে টপিক গুলা, কারণ আজ পর্যন্ত প্র্যাকটিস তো কেউ করেন নাই, সেটা তো দেখছি খুবই ভালোভাবে। কি কি টপিকস দেখবো? প্রজেক্ট দেখবো, ব্যাংক ডিপোজিট দেখবো, কিভাবে কাস্টমার স্টেটমেন্ট রেডি করতে হয়, পেরোল নিয়ে কথা বলবো, ভ্যাট রিটার্ন, তারপরে হইতেছে বাজেট কিভাবে তৈরি করতে হয়, এবং লাস্টে হইতেছে কিভাবে কুইক বুকস অনলাইনের সাথে ডেক্সটের কানেকশন করতে হয়। এই কয়টা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে সবার আগে হচ্ছে আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করি। প্রজেক্ট, আপনাদের ফাইল কোথায়? ওই আশেপাশের ইয়েতে, অথবা প্রজেক্ট হবে, দুটো যে কোনো একটা হতে পারে। হ্যাঁ? আর জল দিলে মনে তো হবে। দেন না কোন বেশি বল। এই রুমটাই সব হচ্ছে। কোনটা? এই যে এটা। সিপিইউটা বন্ধ করে দেন। সিপিইউটা। আচ্ছা, সিপিইউ অফ করে দিন। হ্যাঁ, সেটা অফ করে দেন। কিভাবে ফাইন্ড আউট করলাম? অনেক সাহসী। আচ্ছা, যাক, এখন আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রজেক্ট দেখতে হবে, ঠিক আছে? এখন প্রজেক্ট বলতে বেসিক্যালি কি, প্রজেক্ট জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, এবং প্রজেক্ট অপশনটা কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। Next. আচ্ছা, এখন প্রজেক্টের জন্য আমরা দেখেন বাম পাশে কোনো প্যানেলে প্রজেক্ট নামক কোনো কিছুই নাই। তো এখন প্রজেক্ট যেহেতু নাই, তাহলে আমাকে কি করতে হবে? সেটিংস আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে যাব, মানে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিং অপশনে যাব। সেখান থেকে গিয়ে আমার অপশনটাকে অন করে আসতে হবে। ওকে, সেখান থেকে অপশনটা পাবো হচ্ছে আমরা অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে দেখেন প্রজেক্টস, অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি ইন ওয়ান প্লেস, মানে একটা জব রিলেটেড সকল ধরনের অ্যাক্টিভিটি গুলা এক জায়গায় করার জন্য প্রজেক্টটা ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এটাকে সেভ করে দেব। আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন কি? মানে আমার অ্যাকাউন্ট কি, এটা কোম্পানি অ্যাকাউন্ট, যেটা ট্রায়াল ভার্সন কাজ করতেছি আমরা, ওইটাতেই তো। আপনার 30 দিনের ট্রায়াল ভার্সন আছে না কারণ ভাই, 30 দিনের ট্রায়াল ভার্সনে তো আমরা এটা দেখাইতেছি। আপনি আবার কি অ্যাকাউন্টেন্ট ভার্সনে কাজ করবেন নাকি? এই যে দেখেন, এই যে প্রজেক্ট। কারণ ভাই মনে হয় বাড়িতে গেছে সব ভুলে গেছে। না না ভাই, তাহলে তো মনে থাকার কথা। হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানে প্রথমে বলতেছে রান ইউর প্রজেক্ট উইথ কনফিডেন্স। এখন এখানে সি হাউ ইট ওয়ার্কস, এখানে একটা ভিডিও তারা হাইপার লিংক দেওয়া আছে 4 মিনিট 21 সেকেন্ডের, এটা আপনারা দেখতে পারেন, অথবা আমরা স্টার্টেড প্রজেক্টে যাব। এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের একটা প্যানেল বা পপ আপ আমাদের সামনে চলে আসবে। আপনাদের এখানে আমি 3টা প্রজেক্ট দিছি, দেখেন প্রজেক্ট 1 ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, প্রজেক্ট 2 মার্কেটিং ক্যাম্পেইনের জন্য, তারপরে হচ্ছে প্রজেক্ট 3 হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য। এখন প্রত্যেকটা কি দিছি আমি একটু যদি খেয়াল করার চেষ্টা করি, প্রজেক্টের নাম দিছি, তারপরে হচ্ছে কে কাস্টমার, কাস্টমারের নাম দিছি, অবশ্যই কোনো না কোনো একটা প্রজেক্ট একটা কাস্টমারের আন্ডারে হয়, তারপর তার স্টার্টিং ডেট, তার এন্ডিং ডেট, ঠিক আছে? তারপরে বলছে এমপ্লয় ইনফরমেশন, অবশ্যই যেহেতু প্রজেক্ট থাকবে, আমরা কিন্তু এমপ্লয় রিলেটেড কোনো কাজ করি নাই, কারণ এমপ্লয় রিলেটেড কাজ কেন করতে পারবো না, আমাদের পেরোলের কোনো অপশন আমাদের নাই। যদিও তারা এখানে ট্রায়াল ভার্সনে আমাদেরকে তারা বলতেছে পেরোলের কথা, কিন্তু পেরোলে আমরা এখানে কাজ করতে গেলে তারা কুইক বুকস পেরোলে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু পেরোলের কোনো ট্রায়াল ভার্সন নাই, এই জন্য আমরা পেরোলটা প্র্যাকটিস করতে পারবো না। আর কেন পারবো না সেটা নিয়ে আমরা পরে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এমপ্লয়, মানে ওই প্রজেক্টে কে কে কাজ করবে, তাদের কত রেট, কত ঘন্টা, টোটাল কত ঘন্টা তারা কাজ করছে, এরকম 2জন এমপ্লয়ের ইনফরমেশন দিছি। তারপরে ওই প্রজেক্টে কিছু ট্রানজেকশন
হয়েছে ইনকাম রিলেটেড, কিছু এক্সপেন্স রিলেটেড ট্রানজেকশন ঘটছে, তারপরে হচ্ছে কিছু কস্ট রিলেটেড ট্রানজেকশন ঘটছে। আর এখানে আমি কয়েকটা স্টেপের কথা বলছি, বুঝছেন? স্টেপ বলতে এগুলো কি, মানে আর কি কিভাবে আপনি যাবেন, গিয়ে এই যে কাজগুলো সম্পাদন করবেন সেটা। এটা স্টেপ ফলো না করেও আপনি ভিডিও দেখেও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন আর যেটা বললাম একটু আগে, যদি নতুন করে অ্যাকাউন্ট ওপেন করার যদি ঝামেলা এড়াইতে চান, তাহলে ওই যে গিয়ার আইকন থেকে স্যাম্পল কোম্পানিতে এসে প্র্যাকটিস করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যে কাজটা করবেন সেই কাজের মানে আর কি ডকুমেন্ট বের করে নিয়ে নেবেন, কারণ এটা যখনই আপনি লগ আউট করে বের হবেন সে আবার আগের অবস্থানে ফিরে যাবে, ঠিক আছে? সে আপনার কোনো কাজ সে আর সেভ রাখেন, কারণ এটা সফটওয়্যারে প্র্যাকটিস করার জন্য তারা দিয়েছে। তাহলে আসেন প্রজেক্টের নেম, আমি একটা প্রজেক্ট অ্যাড করে দেখাই, মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, মার্কেটিং ক্যাম্পেইন, কাস্টমার এক্স ওয়াই জেড কর্পোরেশন, তাই না? আমি এখানে একটা করে কাস্টমার অ্যাড করি, ব্রিটিশ পাউন্ড না, ইউএস ডলারে। কাস্টমার নেম এক্স ওয়াই জেড কর্পোরেশন। আমরা সবাই জানি শুধু নেম দিলেই কি আমরা সেভ করতে পারবো, তাই তো? ওকে, আমরা সেভ করে নিলাম। তারপরে এবার স্টার্টিং ডেট, আমি একটা স্টার্টিং ডেট দিছি হচ্ছে জানুয়ারি 1, 2024 থেকে মার্চ 31, 2024, তাই না? জানুয়ারি 1, 2024 থেকে মার্চ 31, 2024। ওকে, আর প্রজেক্ট স্ট্যাটাস কি, ইন প্রোগ্রেসই থাকবে, ঠিক আছে, চলমান। আর যদি প্রজেক্ট রিলেটেড কোনো নোট থাকে, তাহলে নোটটা আপনি লিখে দিতে পারেন, মানে প্রজেক্টটা কি কাজের, কেন করা হচ্ছে, এই প্রজেক্টের ইনফরমেশন আমরা এটাকে সেভ করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা। আমরা একটু অল প্রজেক্টে চলে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার প্রজেক্টের বেসিক্যালি প্যানেল, ঠিক আছে? এখন এটা কোথায় পাইছি, এই যে প্রজেক্ট অপশন থেকে ক্লিক করার পরে এইখানে একটা বারের মতো তারা দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে বেসিক্যালি ফিল্টার। আপনার ধরেন অনেকগুলো প্রজেক্ট আছে, এখন অনেকগুলো প্রজেক্ট থেকে আপনি খুঁজে কিভাবে বের করবেন? আপনি স্ট্যাটাসের মাধ্যমে বের করতে পারেন, যেগুলো ইন প্রোগ্রেস আছে বা যেগুলো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো রিজেক্টেড হয়ে গেছে, এগুলো আপনি বের করতে পারেন। বা কাস্টমারের নেম দিয়ে সার্চ করতে পারেন, বা এন্ড ডেট দিয়ে সার্চ করতে পারেন, বা এটা ইনফরমেশনের উপর ভিত্তি করে, মানে কোন ধরনের ইনফরমেশন এটার উপর ভিত্তি করে আপনি খুঁজতে পারেন, অথবা প্রজেক্টের কোনো নাম দিয়েও আপনি খুঁজতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ কি আপনার ফিল্টারিং অপশন, এগুলোতে ফিল্টার করা। আপনার ধরেন এটা হচ্ছে কি একটা প্রজেক্ট মার্কেটিং ক্যাম্পেইন, এখন আপনার নতুন করে আরেকটা প্রজেক্ট অ্যাড করার দরকার, তাহলে আপনি কি করবেন, এই যে নিউ প্রজেক্ট, ক্লিয়ার? এখানে কি দেখাচ্ছে, প্রজেক্টের নাম দেখাচ্ছে মার্কেটিং ক্যাম্পেইন, কাস্টমারের নাম দেখাচ্ছে, তারপরে ইনকাম এবং কস্ট, মানে এই প্রজেক্টে কত আমি ইনকাম করছি, কত কস্ট করছি সেটা আমার এখানে দেখাচ্ছে। তার টাইম জোন দেখাচ্ছে, বা তার টাইম দেখাচ্ছে, এই যে এখানে প্রফিট মার্জিন দেখাবে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, তার স্টার্ট ডেট কবে, তার এন্ড ডেট কবে। আমি চাইলে আমার যতগুলো এখানে প্রজেক্ট অ্যাভেলেবেল থাকবে সবগুলো প্রজেক্টের প্রিন্ট আউট আমি একবার এখান থেকে প্রিন্ট করে নিতে পারি, অথবা এক্সেল এর মাধ্যমে এখান থেকে এক্সেলে কনভার্ট করে নিতে পারি। কথা বুঝাতে পারছি? যদি প্রজেক্ট অপশনটা না থাকে তাহলে আমরা কোথা থেকে পাবো, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গিয়ে পাবো। ওকে, তাহলে আমরা এটা ওপেন করব। এইবার ওপেন করার পরে এইখানে আবার একটা সুন্দর একটা প্যানেল দেখাচ্ছে, এটা হচ্ছে ইনকাম এন্ড কস্টের প্যানেল, এটা প্রফিট মার্জিন, এটা ওপেন ইনভয়েস, ওভারডিউ ইনভয়েস। আমরা সবাই জানি ওপেন কোনটা আর ওভারডিউ কোনটা, তাই না? ওপেন ইনভয়েসটা কি, যে ইনভয়েসটা এখনো টাকা পাই নাই, চলমান আছে। আর ওভারডিউ ইনভয়েসটা কি, যেটা টাইম অলরেডি শেষ হয়ে গেছে, সেটা ওভারডিউ ইনভয়েস। আচ্ছা, এই যে দেখেন ইনকাম, কস্ট, প্রফিট। আচ্ছা, আমি একটু ডলারে চেঞ্জ করে আনি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ও না, স্যাম্পল কোম্পানিতে তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে ইনভয়েস, এখন আমরা একটা প্রজেক্টে কি কি কাজ করতে পারবো, আমরা চাইলে কিন্তু আমাদের মনের মতো সবকিছু করতে পারবো না। একটা প্রজেক্টে কি কি কাজ হয় দেখেন, অ্যাড টু প্রজেক্টের পাশে যে ড্রপ ডাউন মেনু, এইখানে যদি প্রজেক্ট অ্যাড করতে যান তার মানে কি বুঝাবে, এই মার্কেটিং ক্যাম্পেইনের ভিতরেও আরেকটা ক্যাম্পেইন, বুঝাতে পারছি? মানে প্রজেক্ট আপনাকে বলা হয়েছে মার্কেটিং ক্যাম্পেইন আর একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন করার জন্য, দুইটা আলাদা আলাদা ক্যাম্পেইন রান করার জন্য। তখন আপনাকে কি করতে হবে, প্রজেক্ট অপশনে আসতে হবে, আসার পরে এখান থেকে আপনার নিউ প্রজেক্ট যেতে হবে।
আর ধরেন কোনো কারণে আপনি একটা প্রজেক্ট ওপেন করে আসেন, তার ভিতরে যদি একটু প্রজেক্ট করেন, তার মানে বোঝা যাবে এই এই ক্যাম্পেইন বা এই প্রজেক্টের ভিতরে আরো একটা প্রজেক্ট আপনি ছোট একটা প্রজেক্ট নিছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা প্রজেক্টে কি কি কাজ করা যায় দেখেন। অ্যাড টু প্রজেক্টের পাশে ড্রপ ডাউনে ক্লিক করলে ইনভয়েস, রিসিভ পেমেন্ট, এক্সপেন্স, এস্টিমেট, টাইম, বিল, পারচেজ অর্ডার। মানে একটা প্রজেক্টে আপনি এই কয়টা কাজ ছাড়া আর অন্য কোনো ধরনের কাজ করতে পারবেন না। ঠিক আছে? কথা বুঝাতে পারছি? এই কয়টা কাজ ছাড়া আর আপনার অন্য কোনো কাজ করা যাবে না। তাহলে আসেন, এখানে হচ্ছে এটা হচ্ছে ওভারভিউ প্যানেল, মানে এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পাবো। তারপর ট্রানজেকশন, মানে এই প্রজেক্টের আন্ডারে যত ধরনের ট্রানজেকশন আছে সব আমরা এখানে দেখতে পাবো। টাইম অ্যাক্টিভিটি, মানে কতজন ব্যক্তি এখানে কিভাবে কাজ করছে তার ডিটেলস গুলো আমরা এখানে পাবো। প্রজেক্ট রিপোর্ট। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, যদি আমরা প্রজেক্টের ইনফরমেশন গুলো অ্যাড করি তাহলে কি আমার মূল অ্যাকাউন্টসে হিট করবে? ধরেন প্রজেক্টে আমার লাভ হয়েছে 50,000 ডলার, তাহলে এটা কি আমার মূল অ্যাকাউন্টে কি হবে? 50,000 ডলার অ্যাড হবে কেন? এখন আমার একটা কোম্পানি আছে, ধরেন আমার একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে। ঠিক আছে? এর মধ্যে ধরেন স্কিল এন্ড টেকনোলজি তাদের ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের কাছে আসছে। আমি একটা প্রজেক্ট রান করছি শুধুমাত্র স্কিল এন্ড টেকনোলজির জন্য। আবার আরেকজন ব্যক্তি কোডা ট্রাস্ট বাংলাদেশ আমার কাছে আসছে, তাদের জন্য আমি আরেকটা প্রজেক্ট রান করছি। তাই না? কিন্তু আমার মূল অ্যাকাউন্টসে তো ঠিক থাকবে। এখন তাদের ওই প্রজেক্টে লাভ হওয়া মানে কি আমার মূল অ্যাকাউন্টসে তো সেটা হিট করবে না? আমি ওই প্রজেক্টে লাভ করতেছি। বা আরো সিম্পল ভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি একটা দোকান আপনার আছে, এখন দোকানে আপনি ফুডের বিজনেস আছে, তারপর পাশাপাশি আপনি স্টেশনারি রাখছেন, এখন আবার রাখছেন হচ্ছে আপনার কি বলবো স্টেশনারি আইটেম, তারপর মনিহারি আইটেম, অন্য মনিহারি যে আইটেম গুলো আছে সেগুলো। এখন আপনার কোন একটা সেকশনে আপনি কি করলেন, একটা অফার দিলেন মানুষজনকে যে 5টা কিনলে একটা ফ্রি, বা এরকম কোন একটা অফার দিচ্ছেন। এখন ওই অফারে আপনার ওই ক্যাম্পেইনে কি লাভ হয়েছে, তার মানে কি অবশ্যই কোম্পানিরও আলটিমেট লাভ হয়েছে, তাই না? ঠিক এখানেও তাই। আপনার এইখানে প্রজেক্টে প্রফিট হওয়া মানে কি আপনার প্রতিষ্ঠানেরও প্রফিট হওয়া, প্রজেক্টে লস হওয়া মানে কি আপনার প্রতিষ্ঠান থেকেও লস হয়ে যাওয়া। ঠিক আছে? এটা অনেকে মনে করে যে শুধু প্রজেক্টের জন্য করতেছি মানে আমার প্রজেক্টের জন্য আলাদা থাকবে, এমন না। প্রজেক্টের জন্য যেই আপনি ইয়াটা করবেন সেটা আপনার মূল অ্যাকাউন্টিং এও কিন্তু হিট করবে। ঠিক আছে? তারপরে প্রজেক্ট ডিটেলস, যেটা আমরা শুরুতে অ্যাড করে আসছি সেই ডিটেলস গুলো আমার এখানে থাকবে। আর যদি কোনো অ্যাটাচমেন্ট, কোনো ছবি বা কোনো ডকুমেন্ট থাকে আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, আসেন আমরা সর্বপ্রথম টাইম অ্যাক্টিভিটিতে যাই। ট্র্যাক টাইম। ওকে, এইখানে আমাকে খুব সুন্দরভাবে তারা দিতেছে, অনেক চেঞ্জ করছে। আচ্ছা, এখন আমি আপনাদের এখানে ডিটেলস এর মধ্যে দিয়েছিলাম জন স্মিথ, সে কি মার্কেটিং ম্যানেজার, তাই না? সে $25 প্রতি ঘন্টায় কাজ করে, 80 ঘন্টা সে কাজ করছে। তাহলে জন স্মিথের নামে আমি কি করব, অ্যাড করব, তাই না? যেহেতু আমার নাই, সে কি আমার এমপ্লয়, অবশ্যই কি এখানে এমপ্লয়ার হিসেবে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপরে কাস্টমার বা প্রজেক্ট হতে মার্কেটিং ক্যাম্পেইন, লোকেশন যদি থাকে লোকেশন দিব, নাহলে দেওয়ার দরকার নাই। ক্লাস মানে আমার অপশন গুলো অন করা আছে, এই জন্য এখানে এইভাবে আসছে। আচ্ছা, আর স্টার্টিং ডেট আমরা যে কোনো একটা ডেট দিই, ধরলাম হচ্ছে জানুয়ারি 1 তারিখ 2024। আমি কিন্তু এখানে ডেট দিই নাই, বুঝছেন? এখানে কিন্তু আমি ডেট দিই নাই। আপনারা নিজেদের মতো ডেট দিবেন অবশ্যই, কি ওই প্রজেক্টের ডেটের ভিতরে। ঠিক আছে? 3 মাস মেয়াদি দিছি না, জানুয়ারি থেকে মার্চ। এখন এই 3 মাসের মধ্যে যে কোনো একটা টাইমে আপনি দিয়ে কাজটা করবেন। ঠিক আছে? আচ্ছা, সে কত ঘন্টা কাজ করছে? 80 ঘন্টা, $25। এই যে কস্টিং রেট পার আওয়ারে কত, 25 না? 25। এখানে ক্লাসটা বুঝাচ্ছে হচ্ছে যে লোকেশন আর ক্লাস যখন বুঝাইছিলাম, মানে আলাদা আলাদা করে ক্যাটাগরি করা হয়। ঠিক আছে? ক্যাটাগরাইজেশন। বিলেবল পার আওয়ার, প্রতি ঘন্টায় $25 করে। আচ্ছা, এইখানে ভালো করে খেয়াল করেন, ডিউরেশন এইচএইচ মানে ঘন্টা, সেমিকোলন দিয়ে মিনিট লিখতে হবে। অনেক সময় দেখা যায় যে মানে আর কি 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট এরকম কাজ করছে। অথবা আপনি চাইলে এই যে সেট ক্লক এন্ড ইন আউট, মানে আর কি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত কাজ করছে আপনি চাইলে সেট করে দিতে পারেন। ঠিক আছে? 15 মিনিট পর পর আছে। আচ্ছা, আমরা জানি কি 80 ঘন্টা সে কাজ করছে, তাই না? 80 সেমিক্লোন দিয়ে 00। এই যে নিচে দেখেন তো, 80 ঘন্টা 25 পাউন্ড করে কত, 2000 পাউন্ড।
তাই না? হয়েছে? আপনার যদি কোনো নোট লেখার থাকে নোট লিখে দেন। 7 ক্লোজ। এটা কেন আসবে? Something your time has been inactive. Check the fields account, customer. দেখি কি হচ্ছে। আচ্ছা এমপ্লয়িজ দিলাম। নিমো তো অ্যাড করছে। আচ্ছা দেখি তো। উম, যাদের কাছে আগে সার্টিফিকেশন আছে দেখছিলেন, প্যানেলটা খুলে দেখছিলেন? হারুন ভাই, রফিক ভাই, ফয়েজ ভাই, কি আসে লেভেল? না এখন নতুন করে আসে, এটাও ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, লেভেল 1 লেভেল 2। আর যারা দেয় নাই তাদের জন্য তো খুবই দুঃসংবাদ। এই যে আমাদের শিল্পী আপু, বেচারির জন্য দুঃসংবাদ। শুধুমাত্র একটা লেভেল আসছে, আসবে হয়তোবা অনেক সময় পরে। কে? এইগুলো একটু প্রবলেম, আপডেট করেই না সমস্যা। সেটাই তো। আমিও এই আমি মানে স্টার্ট চিন্তা করবো না সব তখন এখন করে থাকি ক্লাস করতে হিসেবে ক্লাস থেকে দেখা হচ্ছে কিছু হবে। ওই আগে যারা সার্টিফিকেট তুলছে তাই না, তারা কি লেভেল দুটো পাবে? লেভেল দুটো দিচ্ছে নাকি হচ্ছে লেভেল দিচ্ছে, লেভেল 1 লেভেল 2? আমি কাউকে দিচ্ছি, তো লেভেল 1 দিচ্ছে। সন্দেহ যেটাই হ্যাঁ এটা এরকম মনে হয় আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর কোর্স কেমন? ওটা ওই একই সেম। হুম সেম এখন কি
কি আপু? সব মাথার উপরে যাচ্ছে তো কেন? ক্লাস নিতে হবে। সেটা কি সমস্যা? এক বছর একটা কোর্স করে। 1 বছরের কোর্স লাগবে আপু? সমস্যা নাই স্যার, আমরা করাবে। হ্যাঁ, আপনি 1 বছরের কোর্স করাবো। খায়া দেওয়ার কাজ নেই তো আমার। আমার মাথা খারাপ হয়ে যাবে। ভালো হয়ে যাবে, বুঝছেন? ভাই 1 বছরে আর কয়টা ক্লাসই করবে? আপনি সপ্তাহে একটা করে ক্লাস নেন। প্রতি ক্লাসে যেন পেমেন্ট করে দেন। পেমেন্ট ছাড়া কিছু শিখবে? বলা যায় না। এগুলো ছাড়া শিখবে না। আপনি শিখাবেন কখনোই না। আমি তো শিখাবো না। পেমেন্ট ছাড়া কত তা আমি কষ্ট করবো সারা বছর। সমস্যা নেই ভাইয়া। আমরা পেমেন্ট দিব, আমাদের কাজ শিখতে হবে, আর্ন করে আর সিস্টেম আর এক কাজ করি, আমি কাজ করে আপনি পেমেন্ট আপনাদেরকে দিয়ে দিই। এটা ভালো না? জীবনটা অনেক ভালো কাটবে। ওকে, দেখি কি করছে তারা ঝামেলা। কার? সে ফার্ম মতো? আমার ফার্ম এটাতে তো হইতেছে ইয়া, কি বলবো, শুধু এসিসি মেম্বাররা। কত যে কাহিনী তারা করে, এদের কাজ কারবার দেখলে। এরকম ইস্যু হচ্ছে কেন এরা? কি সমস্যা? ভাই তো পতেঙ্গা তখন ঘুরে আসে। আমার থেকে বলতে গেছে খুবই বাচ্চা। Something or trying has been made inactive. Accounts, customer, item, vendors or employee. ঠিক আছে। ডেট তো ঠিক আছে। মাঝে তারা কোন ইস্যু করতেছে, এটা বলতেছে এখন। না, ঝামেলা করতেছে। আচ্ছা না, আচ্ছা দেখেন ভাই, আসলে আগে এখানে টাইম অ্যাক্টিভিটি ওরা হয়তো বা কোনো আপগ্রেডেশনে কাজ করতেছে, এই জন্য নর্মালি এখান থেকে আমরা একটু প্রজেক্টের পাশে যে টাইমটা আছে না, টাইমটা থেকেই কিন্তু আমরা অ্যাড করতে পারতাম, ঠিক আছে? এখন ওদের হয়তো বা কোনো সফটওয়্যার আপডেটের কারণে ওরা এখানে থেকে সেটা করতে দিল না। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে না করতে দিলেও এই যে টিমের এখানে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি থেকে গেলেও সেম জিনিসই আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা প্রজেক্টে এই যে দেখেন, জন স্মিথ, সে 80 ঘন্টা কাজ করতে তার $2000। ঠিক আছে, এখন আমরা যদি ওভারভিউতে যাই, দেখেন কস্টটা কি বেড়ে গেছে না? কারণ আমরা এমপ্লয়ির খরচ দিছি কত, $2000। আমার কোনো ইনকাম নাই এখন পর্যন্ত, প্রফিট কি মাইনাসে আছে। তাহলে আরেকটা আমরা অ্যাড করার চেষ্টা করি টাইমে গিয়ে। আমাদের যে আরেকজন এমপ্লয়ি আছে না, কি নাম, সারা জনসন না? না, মারিয়াস কফি হাউস। আচ্ছা, সারা জনসন। উনি ফ্রি খাওয়াইলে তো খেতাম। গ্রাফিক ডিজাইনার সারা জনসন, আমরা এটাকে অ্যাড করব।
তাই এমপ্লয় হিসেবে সারা জনসন সেভ করলাম। গ্রাফিক্স ডিজাইনার সে প্রতি ঘন্টায় কাজ করছে হচ্ছে $20 করে 60 ঘন্টা, $20 করে। হুম 60 ঘন্টা 1200। ওই যে আবার ইলেকট্রিক, মানে এখানে এটা করতে দিচ্ছে না। হ্যাঁ সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি। নরমালি আমরা 2024 আমরা ওইখান থেকে অ্যাড করতে পারবো। সারা জনসন এখানে হতেছে প্রজেক্ট $20 করে, বিল করবে হচ্ছে 20 করে, ট্যাক্সেবল থাকবে 60 ঘন্টা, 7 ক্লোজ। দেখেন প্রথম প্রজেক্টে 2 জন ছিল না 1200। হ্যাঁ এই যে 1200, তাহলে টোটাল আমার কত 3200 হওয়ার কথা না? কত দেখাচ্ছে 2000 কেন এখনো একটা আসে নাই, দেখছেন? এই যে 3200 এখন আসছে, ঠিক আছে। তাহলে 3200 টাকা কি আমার কস্ট গেছে, ঠিক আছে। এখন আমরা তাহলে কিছু ইনকামের ট্রানজেকশন এখানে, ইনকামের ট্রানজেকশন কিছু অ্যাড করি, তাহলে আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে। ইনকামের জন্য আমরা অ্যাড টু প্রজেক্টের আন্ডারে ইনভয়েসে যাই। সেটাকে মার্কেটিং ক্যাম্পেইন কাস্টমার ঠিক থাকবে, ডেটটা 2024-এর, ধরলাম ফেব্রুয়ারি 10 তারিখ। নেট টাইম, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যে প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, তাই তো, এটা আমরা অ্যাড করব যেহেতু আমাদের এটা নাই। সার্ভিস সেলিং প্রাইস কত টাকা করে? 8000 টাকা করে, তাই না? আপাতত 8000 দিয়ে আমরা সেভ করলাম, আর কোনো ইনফরমেশন নাই, 7 ক্লোজ। এই দেখেন একটা 8000, ট্যাক্স কিছু বলা নাই, তাহলে আচ্ছা সেলস ট্যাক্স একটা অ্যাড করছিলাম তখন, একটা দিয়ে দিই। আপনার চাইলে নোভেট দিয়ে করেন, কোনো সমস্যা নাই। গ্রাফিক্স ডিজাইন ফর অ্যাড ক্যাম্পেইন 3000, এটাও আরেকটা সার্ভিস। প্রাইস 3000, ইনকাম অ্যাকাউন্ট 7 ক্লোজ। ওকে, ট্যাক্সটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা আমার আর কোনো কিছু করার নাই, ডেটের মধ্যে যে কোনো একটা ডেট নিয়ে নিলাম, ঠিক আছে। $12100। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল না হঠাৎ করে, মানে ইনকাম বেড়ে গেছে, কস্ট। তাহলে আপনার এই প্রজেক্টে আপনার লাভ কত? 70.9%, ঠিক আছে। যদি আমি অল প্রজেক্টে যাই তাহলে দেখেন জিনিসটা একটু সুন্দরভাবে দেখা যাবে। এই যে না, এসি টেম্পারেচার বাড়ায় দিতে হবে, ঠিক আছে। 22 দিলাম। আচ্ছা তাহলে বুঝতে পারছেন, এইভাবে করে আমরা এই যে দেখেন কত ঘন্টা হয়েছে, 140 ঘন্টা। ওই যে ওই দুইজন ব্যক্তির ঘন্টা হিসাব করে নিছে, কত পার্সেন্ট প্রফিট মার্জিন হয়েছে, ইনকাম ভার্সেস কস্ট কত হয়েছে। এটা দ্বারা বেসিক্যালি আপনার একটা প্রজেক্টের, একটা কোম্পানির যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে খরচ কত হয়, সেই খরচগুলো আসলে এখানে তুলে ধরা হয়, এবং কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেগুলোর কাজ এখানে করা হয়। কথা বুঝাইতে পারছি? আপনারা এখান থেকে এই যে ইনকাম ট্রানজেকশন আছে,
এক্সপেন্সের ট্রানজেকশন আছে, আর কস্টেরটা তো ওই যে ওইখানে, এই যে এটা এমপ্লয়ি ইনফরমেশন, এগুলোই কি আপনার কস্টিং হয়েছে না, এটাই। এইভাবে করে আপনারা 3টা প্রজেক্ট করবেন। বুঝতে পারছি, এখানে আমি 3টা প্রজেক্ট দিছি। একটা হইতেছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একটা তো করে দেখালাম, আর একটা কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এভাবে করে আপনারা প্রজেক্ট গুলো কমপ্লিট করবেন। মানে এখানে 3টা প্রজেক্ট দেখা যাবে, আপনার কত পার্সেন্ট প্রফিট, ইনকাম, কস্ট কত আছে সবগুলো এখানে দেখা যাবে। তারপরে কাজ শেষ করার পরে প্রিন্ট কিভাবে করবেন, এই যে প্রিন্টের অপশন আছে, এখান থেকে প্রিন্টে ক্লিক করলেই আপনার এই আকারে দেখাবে, এই যে, ঠিক আছে। আপনার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আপনি আপনার প্রিন্টের সাইজ হিসাব করে সেভাবে প্রিন্ট করতে পারবেন। ক্লিয়ার? আমাদের কাস্টমার কি আমাদের কিভাবে দিন না, হ্যাঁ, কাস্টমার যে মানে ধরেন আপনি একজন ক্লায়েন্ট পাইছেন, ইউএস এর একজন ক্লায়েন্ট পাইছেন, সে হইতেছে কি বলবো, যে একটা ভালো কফি শপের ওনার, ঠিক আছে। এখন সে তার একটা প্রজেক্ট ক্যাম্পেইন করতে চাচ্ছে, সে একটা এলাকা বিজনেস দিবে, তার জন্য একটা ক্যাম্পেইন, ধরেন আপনার ক্লায়েন্টটা হইতেছে লস অ্যাঞ্জেলসে, সে এখন নিউ ইয়র্কের একটা জায়গায় সে ক্যাম্পেইন করবে, ঠিক আছে, বা দোকান দিবে, তার জন্য সে একটা ক্যাম্পেইন চালাবে, সেটা হইতেছে আপনার ধরেন মার্কেটিং ক্যাম্পেইন, সে ওইখানে কিভাবে মার্কেটিং করবে বা এই রিলেটেড। এখন ওই রিলেটেড ওই মার্কেটিং ক্যাম্পেইন করার জন্য যাবতীয় আপনার ইনকাম রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো ইনফরমেশন আপনাকে দিল, আর কি কি এক্সপেন্ডিচার হয়েছে সেগুলো দিল। এখন আপনি কি করলেন, ওই রিলেটেড একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন, করে তার আন্ডারে জিনিসগুলো ইনফরমেশন গুলো সিলেক্ট করবেন, এটাই, ঠিক আছে। আপনার ধরেন রিপোর্টে যান, এই কাজটা কি ওনার অ্যাকাউন্টে করবো না আমার আমার বইতে করবো? আপনার বইতে কি করবেন, করবেন তো ওনার অ্যাকাউন্টে, না ওই অ্যাক্সেস দেওয়া নিয়ে শিখাইছি না, দেখলাম যে একটা করে নাম আপনি হ্যাঁ, বুঝি নাই, না আমি তো দেখলাম একটা যে কয়েকটা একটা দেখাবেন না, কি দেখালাম, আমি ভুলে গেলাম। এই যে প্রফিট দেখাচ্ছে এখন পর্যন্ত, দেখছেন, হ্যাঁ এভাবে প্রফিট এন্ড লসও দেখাবে ব্যালেন্স শিটে গিয়ে, তো যার যেখানে ইফেক্ট পায়। ক্লায়েন্ট তো এই কুইক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, তাই না? ভাই যারা কুইক বুকস নেয় তাদের কিছু হলে ধারণা থাকে কুইক বুকস নিয়ে, সো এটা নিয়ে অরিডর কিছু নাই। আপনি ভুলভাল বুঝাইবেন, সে পরের দিন বলবে যে ভাইয়া আপনাকে আর লাগবে না, ইউ হ্যাভ টু গো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রজেক্ট দেখলাম, বুঝছেন। তারপর হচ্ছে ব্যাংক ডিপোজিট, ব্যাংকে কিভাবে ডিপোজিট করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তারপর ক্রিয়েটিং কাস্টমার স্টেটমেন্ট। ওয়েট করেন না আপু, এত অস্থির হয়েছেন কেন, আজকে না হয় একটু ক্লাস বেশি করলাম। আমার ল্যাপটপ বেচারা রেস্ট চাচ্ছে, আমি তাকে রেস্ট দিতে পারতেছি না। আমারই তো অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জন্য উনি ব্যাচ শিফট করতেছে, ভালো হয়ে যাবে। করবেন করবেন, বুঝছেন, ওটা শুধু শুধু বলে। আচ্ছা, কাস্টমার স্টেটমেন্ট, আমাদের তো অনেক কাস্টমার আমরা অ্যাড করা শিখে আসছি, ম্যানুয়ালি অ্যাড করছি, তারপরে কি বাল্ক কোয়ান্টিটিতে অ্যাড করছি। এখন কাস্টমার রিলেটেড অনেক ফর্ম আমরা দেখে আসছি না, কি কি ফর্ম দেখে আসছি মনে আছে, কাস্টমার রিলেটেড হারুন ভাই আছে কিছু উপরে নাকি চলে গেছে? কাস্টমার রিলেটেড যে ফর্ম গুলো ছিল, কি কি ছিল, ইনভয়েস ছিল, রিসিপ্ট পেমেন্ট ছিল, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ। কেমন মনে করছেন? আচ্ছা, এখন আসেন, এখন আপনার ক্লায়েন্ট সে বলল যে আমার ইন্ডিভিজুয়াল এই কাস্টমারের সাথে কত আলাদা আলাদা ট্রানজেকশন হয়েছে তার একটা স্টেটমেন্ট আমাকে দাও। এখন আপনি কি করবেন, ওই কাস্টমারের কাছে চলে যাবেন লস এঞ্জেলসে না ইয়াতে শিকাগোতে? এই যে কাস্টমার অপশনে যাব, যাওয়ার পরে
যে কোনো একটা কাস্টমারকে আমরা চুজ করব। নেটের যা স্পিড আর আমার ল্যাপটপের যা স্পিড। আচ্ছা দেখেন, ধরেন এই যে ইন্টারন্যাশনাল গ্রুপ, এভারকমবি ইন্টারন্যাশনাল গ্রুপ এর আলাদা স্টেটমেন্ট আমার ক্লায়েন্ট আমার কাছে কি চাচ্ছে। ওকে ফাইন, আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, কাস্টমারে ক্রিয়েট স্টেটমেন্টে যাব। স্টেটমেন্টটা হয় বেসিক্যালি তিন ধরনের, একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, একটা ওপেন আইটেম, একটা ট্রানজ্যাকশন স্টেটমেন্ট। ব্যালেন্স ফরওয়ার্ড মানে কি, যদি কাস্টমারের সাথে আপনার আগে কোনো লেনদেন থাকে, মানে ওপেনিং ব্যালেন্স থাকে, সোজা কথা ওপেনিং ব্যালেন্স থাকে, সেটা সহ যত ধরনের ট্রানজ্যাকশন আছে সেটা দেখাবে, সেটাকে বলা হয় ব্যালেন্স ফরওয়ার্ড। আর ওপেন আইটেম মানে কি, তার সাথে এখন স্টিল নাও যেগুলা আনপেইড অবস্থায় আছে সেটা ওপেন আইটেমে থাকবে। আর ট্রানজ্যাকশন স্টেটমেন্ট মানে তার সাথে যত ধরনের ট্রানজ্যাকশন আপনি করছেন শুধুমাত্র সেগুলো থাকবে। কারণ আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে বলতে হবে যে কোন স্টেটমেন্টটা সে চায়। ধরেন আমি ব্যালেন্স ফরওয়ার্ডটাই নিলাম, হ্যাঁ, তার স্টেটমেন্টের ডেটটা ঠিক করে দিবেন, কত তারিখ থেকে কত তারিখ সেটাও আপনি কি ঠিক করে দিলেন। ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে আজকে কয় তারিখ, 11 তারিখ না, 11 তারিখ পর্যন্ত $এত। হ্যাঁ, আমরা এটা কি করব, 7 ক্লোজ করলে কিছুই হবে না, আমাদের এখানে করতে হবে কি প্রিন্ট এন্ড প্রিভিউতে at least on receiving। এটা ভালো হবে না, আমার সাথে ফাইজলামি শুরু করলে আমিও ভালো করে জানি যে কি জিনিস। আমি এই দেখেন ব্যালেন্স ফরওয়ার্ড, তার সাথে তার সাথে যে ব্যালেন্সটা এখন স্টিল নাও আছে, পরবর্তীতে যখন কোনো ট্রানজেকশন করতে যাবে তখন এই ব্যালেন্সটাকে নিয়ে সে সামনের দিকে আগাবে, এই জন্য নাম হইতেছে কি ব্যালেন্স ফরওয়ার্ড। ওই যে আমরা যখন লেজার করছি না, বিএফ লিখতাম, আবার আপুরা তো বুঝতো বয়ফ্রেন্ড, ঠিক আছে, ব্যালেন্স ফরওয়ার্ড, ঠিক আছে, মানে আর কি ব্যালেন্স ফরওয়ার্ড নিয়ে সে সামনের দিকে সকল স্টেটমেন্ট গুলো আগাবে। এই দেখেন 31/12/2024, মানে ডিসেম্বর 31, 2024 সালে তার লাস্ট ব্যালেন্স ছিল 52,327.9। এটা হইতেছে তার এই অবস্থা। আচ্ছা, এখন এটাকে আমি আবার যদি চাই, দেখেন ওপেন আইটেম, এবার তার সাথে এবার আমি দেখতে চাই ওপেন আইটেমের কি অবস্থা। ওপেন আইটেম দেখেন, এই যে ইনভয়েস নাম্বার 1009 ডিউ এত আছে, ঠিক আছে, এটা কি ডিউ আছে, এটা ডিউ আছে, মানে ওপেন আইটেমে জিনিসটা তাই যে আপনার ডিউ কত আছে সেটা সে দেখাবে একবারে, ঠিক আছে, সেটা সে একবারে দেখাবে। তারপর লাস্টেরটা যদি আমি যাই ট্রানজ্যাকশন স্টেটমেন্ট, এই তার সাথে একটাই ট্রানজ্যাকশন ঘটছে, এটাই সে দেখাচ্ছে, ঠিক আছে। মানে এটাই হইতেছে আপনার স্টেটমেন্টের তিনটা প্যাটার্ন, একটা হচ্ছে ওপেন আইটেম, একটাকে বলা হইতেছে ব্যালেন্স ফরওয়ার্ড, একটাকে বলা হইতেছে ট্রানজ্যাকশন স্টেটমেন্ট। একটা ফিগারই আপনি ভাই একই জিনিসই তো দেখাবে, কারণ অ্যামাউন্ট তো সেমই, এখন কি ওটার প্যাটার্ন অনুযায়ী ডিফারেন্ট। একটা ব্যালেন্স ফরওয়ার্ড মানে কি, আগের ব্যালেন্সটাকে নিয়ে এসে সামনের দিকে আগাবে, তারপর আরেকটা হইতেছে আপনার ওপেন স্টেটমেন্ট, মানে কত তার সাথে এখন পর্যন্ত ওপেন স্টেটমেন্ট আছে, আরেকটা হইতেছে আপনার কি ট্রানজ্যাকশন সামারি, মানে যত ধরনের ট্রানজ্যাকশন আছে। আপনি চাইলে এই যে দেখেন এখান থেকে তার জিনিসগুলোকে আপনি কি করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। এই যে দেখেন কনভার্টেড, এই যে ওভার ডিউ আছে, তাহলে তো সে ভুল দেখায় নাই, সে তো ঠিকই দেখাইছে, তার ওপেন আইটেম তো এখন এটাই আছে 52,327.89, তাই না? তাহলে এটাই হইতেছে আপনার এই কাস্টমার স্টেটমেন্ট যেটাকে বলা হয়। কারণ আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে একজন কাস্টমারের ইন্ডিভিজুয়াল রিপোর্ট গুলা জানতে চাইতে পারে, তখন আপনারা এভাবে দেখাবেন। এরপরে আসেন মনু ব্যাংক ডিপোজিট, ক্লাস নিউর আন্ডারে ব্যাংক ডিপোজিট। ওকে, ব্যাংক ডিপোজিট মানে কি, ব্যাংকে ডিপোজিট করা, তাই না? হইতে পারে আপনি নিজে নিয়ে যায় টাকা জমা দিচ্ছেন, বা এমনও হইতে পারে আপনার কোনো কাস্টমার সে কি করতে পারে, আপনার অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিতে পারে, দুইটা যে কোনোটাই হওয়া পসিবল, তাই না? এখন সবার আগে কি করতে হবে, কোন অ্যাকাউন্টে আপনার ডিপোজিটটা করতেছেন। এখানে যেরকম কারেন্ট অ্যাকাউন্টে আমি টাকাটা নিচ্ছি, তাহলে এটার ব্যালেন্স কত তারা এখানে দেখাচ্ছে, কয় তারিখে নিচ্ছি তারিখের ডেটটা ঠিক করে দিব আমরা, তারপর কোন কারেন্সিতে যাবে সেটা আমরা ঠিক করে দিব, অ্যাড ফান্ড
টু দিস ডিপোজিট। কোথা থেকে? রিসিভ ফ্রম, মানে কোথা থেকে আপনি জিনিসটা আনতেছেন? কোনো কাস্টমার থেকে তো অবশ্যই আনবেন, তাই না? বা কোনো দিয়া থেকে অবশ্যই নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় যে কি ব্যাংক নিজেই ব্যাংক ডিপোজিট করে। কেমন? ইন্টারেস্ট। সে নিজেই কি করতে পারে? ব্যাংক ডিপোজিট করতে পারে সাপ্লায়ার হিসেবে। ঠিক আছে, ধরে নিলাম আমরা এখন একজন ব্যক্তিকে অ্যাডওয়ান কো, এখন সে আমার কাছে তাকে আমি বিক্রি করছিলাম অ্যাডওয়ান কোর কাছে পেমেন্ট মেথড, সে আমাকে একটা কি চেক দিছিল, কত টাকা? ধরলাম 2000, ভ্যাট আপাতত পক্ষে নো ভ্যাট দিলাম। ঠিক আছে, আচ্ছা, এর কাছ থেকে আমি প্রোডাক্ট সেল করছিলাম 2000 টাকা, সে কি করছে চেকের মাধ্যমে দিছিল, পরে সেটাকে ব্যাংকে জমা দিয়ে আমি কি করছি আমার ব্যাংকে টাকা নিয়ে আসছি। এখন আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দেব 2000। এখন এটাকে কই পাবো? কোথায় পাবো বলেন তো? ট্রানজেকশন তো আমি এখন দেখানোর পরে বলতেছেন, কই যাবো এরপর বলেন দেখি। এরপরে হ্যাঁ যদি বলেন। বাহ, এখানে আছে। হ্যাঁ, একটার মধ্যে পাবেন অবশ্যই, আর না পাইলে উপরে সার্চ বার থেকে খুঁজে বের করো, তাই না? এই যে কারেন্টে চলে যায়, এই যে দেখেন তো ডিপোজিট হয়েছে না 2000, ডিপোজিট মানি। বা অনেক সময় দেখা যায় যে ওপেনিং ক্যাপিটাল হিসেবেও আমার ওনার কি করতে পারে, টাকা নিয়ে ডিপোজিট করতে পারে, তাই না? এখন আপনি চাইলে এটা কি এই জার্নাল দেখা যাবে? হ্যাঁ, রফিক ভাই কি আছেন? ভাই জার্নাল দেখা যাবে এটা? কই দেখতে পারবো বলেন তো? আচ্ছা, ক্লিক করলাম, তারপর ডিলিট করে দিই নাকি? এডিট অপশনে যাব, সেখান থেকে মোর থেকে ট্রানজেকশন জার্নালে আমরা গেলেই পেয়ে যাব। আপনি তো জানেন না, এই জন্য আর কি বলবো। আমি জানি না, তা আপনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই। টায়ার্ড হয়ে যাচ্ছেন না? ও না থাকলে তো মজা নেই। অনেক একা একা ভালো লাগতেছে, আরো খুব লাগবে। ভাই আমাদের বই বুক আছে কত বছর ধরে কুইক বুকস? না, কুইক বুকস ইউজ করতেছি 17 থেকে। অনেক সময় লাগবে আমি দেখেন এই যে ডেবিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট, দেখছেন? কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট, ট্রানজেকশন জার্নাল। আগে অবস্থা আরো বেশি খারাপ ছিল, এখন অনেক বেশি আপডেট হয়েছে। ওকে, না এতে লাভ হয়েছে অনেক। এরপরে আসেন, দেখেন আমরা প্রজেক্ট দেখলাম, ব্যাংক ডিপোজিট দেখলাম, কাস্টমার স্টেটমেন্ট দেখলাম। এরপরে আসেন কিভাবে ভ্যাট রিটার্ন করতে হয় সেটা আমরা দেখব। ওকে, ভ্যাটের প্রশ্নে আসি। হ্যাঁ, অনেক দেশে জিএসটি বলে, এইচএসটি আছে, তাই না? এমআরটি আছে, এই যে মেকিং ট্যাক্স ডিজিটাল, আপাতত পক্ষে অথরাইজ। আচ্ছা, ওকে, স্কিপ করে যাই। আচ্ছা, এখন আমরা যারা অ্যাকাউন্টেন্ট এবং বুককিপার হিসেবে যারা কাজ করব, তারা তো আর ভ্যাট দিতে পারবো না, তাই না? ভ্যাট দিতে কে পারবে? এই অ্যাকাউন্টের যে মালিক, তাই না? তাকেই দিতে হবে। দেখেন, বাইরের দেশে কুইক বুকস হইতেছে একমাত্র অথরাইজড সফটওয়্যার যারা গভর্নমেন্টের সাথে সরাসরি ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে, যে কোনো কান্ট্রি, বাংলাদেশ ব্যতীত। আর কুইক বুকস এর আরেকটা আপডেট, তারা ইন্ডিয়া থেকে সকল ধরনের কার্যক্রম তারা উঠায় ফেলছে। ইন্ডিয়াতে এখন কুইক বুকস এর কোনো কাজ নাই। হ্যাঁ, না না না, এটা প্রায় অনেক অনেক আগে থেকেই, মানে ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়া ব্যতীত অন্য কান্ট্রিতে আছে না। এখন কুইক বুকস এর ইউজার হইতেছে কত? 2.5 বিলিয়ন। বেশিরভাগ কোন জায়গায় এর বেশিরভাগ চলে হইতেছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া।
ওখানকেই লিখা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে আমরা ভ্যাট কিভাবে, ভ্যাটের ক্ষেত্রে আমার কাজ কি হবে? ভ্যাটের কাজ কি হবে? ভ্যাটের কাজটা হবে যে আমার ক্লায়েন্ট আমার কাছে আসবে, সে বলবে যে আপনি যে এতদিন ধরে অ্যাকাউন্টটা মেনটেন করছেন, এই যে ভ্যাট গুলো আমরা সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স, নো ভ্যাট, 15%, 5%, যেই কোনো টাইপের ভ্যাট যে ইউজ করে আসছে, অবশ্যই কি ব্যাক হ্যান্ডে একটা কি ভ্যাট সংক্রান্ত আমার জার্নাল সৃষ্টি হয়েছে, আমার পেমেন্টের হিসাব হয়েছে, তাই না? তো এখন এই যে হিসাবগুলো হয়েছে, এই হিসাবগুলা কি করতে হবে? আমার ক্লায়েন্টকে আমাকে দিতে হবে। এখন এই দেওয়ার জন্য এখানে দেখবেন যে রিটার্ন অলরেডি প্রস্তুত হয়েছে। আমরা যখন সেটিং করার সময় যে কোয়ার্টারলি দিয়ে আসছিলাম না, কোয়ার্টারলি দিয়ে আসছে, ওই কোয়ার্টারলি হিসাব করে কিন্তু এখানে তারা ভ্যাটটা ক্যালকুলেশন করে দেয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা একটা রিপোর্ট রেডি করব। রিপোর্টটা রেডি করে আমরা কি করব? আমাদের ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্ট ওই রিপোর্টটাকে নিয়ে সে তার যে লয়ার আছে বা তার যে অ্যাকাউন্টেন্ট আছে, যেমন হইতেছে কোনো সিপিএ মেম্বার হইতে পারে বা কোনো সোজা কথা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ওনার কাছে সেটা রিপোর্টটা নিয়ে যাবে। রিপোর্টটাকে সে যাচাই বাছাই করে দেখবে। দেখার পরে যদি সবকিছু ঠিক থাকে ওকে, তাহলে ক্লায়েন্ট কি করবে? টাকাটা জমা দিয়ে আসবে। জমা দিয়ে আসার পর আমাকে বলবে যে আমি ভ্যাটটা জমা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে কাজ দুইটা, একটা হইতেছে রিপোর্ট রেডি করা, রিপোর্ট রেডি করে ক্লায়েন্টকে দেওয়া, তারপরে সে যেখানে খুশি সেখানে গিয়ে সে অডিট করে নিতে পারে। তারপরে সে যখন ট্যাক্স বা ভ্যাটটা জমা দিয়ে দিবে, তখন গিয়ে আমাকে বলার পরে আমি সেটাকে এখান থেকে রিটার্নটাকে ঠিক করে দেব, মানে টাকা এখান থেকে পরিশোধ করে দেব। এই দুইটা কাজ। তাহলে ধরেন এই যে এখানে মানে আর কি 3 মাস, 3 মাসের যে রিপোর্টটা, আমি যদি প্রিপেয়ার রিটার্নে যাই, দেখেন। যে যে এফএস যে রিপোর্টটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, ওই রিপোর্টটা প্রিন্ট দিলেই তো উনি ওখানে দেখতে পারেন যে এইখানেও আলাদা করে দেওয়া আছে, এখানেও আলাদা করে, এখানে ভ্যাটের জিনিসটা আলাদা করে দেওয়া থাকবে। আমি আমাকে তো আর বলা দরকার নেই, সেই তো ওই যে এফএসটা প্রিন্ট দিলেই তো রিপোর্টটা ওইটা দেখেই তো হ্যাঁ, দিতে পারে, সমস্যা নেই। যদি আমাকে বলে তাহলে আমার কাজটা কি হবে আমি সেটা বলবো, আমাকে বললে আমি কাজটা এটা করব। ঠিক আছে? হয়ে যাবে এটা রিপোর্ট। হ্যাঁ, আচ্ছা। এখানে তারা কয় তারিখ থেকে শুরু করছে? 27/8/2024, তাই না? তাহলে 3 মাস যদি আমি হিসাব করি, 8 হলে কয় মাস হয়? অগাস্ট, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই না? অক্টোবরে ধরলাম 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে? অক্টোবর 31 তারিখ পর্যন্ত। আর নভেম্বরের 1 তারিখে ভ্যাটটা দিবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে এই যে ভ্যাট রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখন এখান থেকে মার্ক অ্যাজ ফাইল, ফাইল করলাম, মানে তাকে রিপোর্ট দেওয়ার জন্য আমাকে এখানে ফাইলিং করতে হবে। ঠিক আছে? প্রথম কাজটা পে লেটার, পরে পে করব, করলাম। করার পরে এখান থেকে আমি কি করব? ভিউ ভ্যাট ডিটেলস, ডিটেলসটাকে প্রিন্ট করে এই যে প্রিন্ট করব, ভ্যাট রেট নেট অ্যামাউন্ট। ভাই এই জিনিসটা আবার ওই ব্যালেন্স শিটে সরাসরি আসবে না, ও এটা তো গিয়ে একটা হেভেজ ব্রেকডাউন আছে, জি, এটাই দরকার। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখছেন কত একেবারে স্মুথ নিচে দেওয়া আছে না? এটাকে প্রিন্ট করে ক্লায়েন্ট নিয়ে চলে যাবে তার অডিটরের কাছে, ইন্টারনাল অডিটর বা এক্সটার্নাল অডিটরের কাছে নিয়ে গিয়ে সে কি করবে? এই জিনিসগুলো দেখাবে, সবকিছু ওকে। আমাকে ক্লায়েন্ট ফোন করে বললো যে আমি ভ্যাট দিয়ে দিছি। এখন এরপরে আমার কাজ কি? রেকর্ড পেমেন্ট, পেমেন্টটা কি রেকর্ড করবো। তাহলে আসেন, এখন কোন ব্যাংক থেকে আমি পেমেন্ট করব? ধরলাম কারেন্ট অ্যামাউন্ট থেকে পেমেন্ট করব। যদি রিফান্ড হয়, অনেক সময় ভ্যাট রিফান্ডও হইতে পারে, তখন রিফান্ডে ক্লিক করব। ঠিক আছে? ভ্যাট পিরিয়ড কত? 272.46, এটাই আমি দিয়ে দিলাম। কোন চেক ডিজন হলে বা হ্যাঁ, বুঝি নাই। রিফান্ড কখন হয়? রিফান্ডটা কি করে? রিফান্ডটা অনেক সময় দেখা যায় যে আমি বেশি ভ্যাট দিয়ে ফেলছি, বেশি ভ্যাট দিয়ে ফেলছি, তখন গভর্নমেন্ট আমাকে সেই ইয়েটা ফেরত দেয়, সেটা তো থাকবেই না। আচ্ছা, তারপরে এই যে রেকর্ড ভ্যাট পেমেন্ট, পেমেন্ট করে ফেলছি। হুম, এই যে দেখেন, এই যে পেইড হয়ে গেছে না? পেইড, বাস। আমরা তো ম্যানুয়ালি করতেছি, কিন্তু বাইরের দেশে কিন্তু সেটা কানেক্টেড করা থাকে গভর্নমেন্টের সাথে সরাসরি, ওই যে মেকিং ট্যাক্স ডিজিটালের মাধ্যমে আর কি, এমটিডির মাধ্যমে। ঠিক আছে? আপনি এখান থেকে ভ্যাট ডিটেলসটা আরো আবার দেখতে পারবেন, বা এক্সেমশন কি কি জিনিসে এক্সেমশন পাইছেন সেটাও দেখতে পারবেন, বা ভিউ পেমেন্ট দেখতে পারেন। আবার যদি মনে ক্লায়েন্ট সে টাকাটা এই টাকায় আবার ফেরত পায়, তাহলে রিফান্ডও করতে পারেন।
যে কোনো জিনিসটা। তাহলে কাজটা বুঝতে পারছেন, ভ্যাটের কাজটা কি? ভ্যাটের কাজটা হচ্ছে রিপোর্ট রেডি করা, রিপোর্ট রেডি করে ক্লায়েন্টকে দেওয়া, ক্লায়েন্ট তারপরে অডিট শেষ করে এসে আমাদেরকে সেই রিপোর্টটা ইয়া করে বলবে যে আমি পেমেন্ট করে দিছি, এবার আপনি রেকর্ড করে দেন। এতটুকুই হচ্ছে আমার কাজ। ওকে, এরপরে আসেন বাজেট। ওকে, বাজেট। হুম, ওকে, বাজেটটা বেসিক্যালি কি বলেন তো? কোনো একটা হুম, নতুন কিছু শুরু করার আগে একটা পরিকল্পনা করেন, ওটা আমি খরচ করবো, কথা আর আমি কোন জায়গায় ব্যয় করবো। বুঝতে পারছি এই দুটো বিষয় যে দোয়া করতে হলে করতে যায় নিজেকে কেন করতে তাহলে হচ্ছে নর্মাল প্রসেসিংটা আপনি ডিসাইড করতে পারবেন পিছিয়ে করবেন তারা। আচ্ছা, এখন বাজেটটা হইতে পারে আপনার কাছে বাজেট রেডি করা থাকতে পারে, মানে সোজা কথা, আপনার যে প্রিভিয়াস ডাটাগুলো ব্যবহার করে আপনি চাচ্ছেন যে আপনার নেক্সট ইয়ার বা নেক্সট কোয়ার্টার বা নেক্সট মান্থে আপনার প্ল্যানটা কি হইতে পারে সেটা নিয়ে। তো এখন আপনি চাইলে আপনার যদি কোনো বাজেট করা থাকে তাহলে এখানে এসে ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্রিয়েট বাজেট দিতে পারেন। ক্রিয়েট বাজেট দিলে কি হবে, বাজেট টাইপটা সিলেক্ট করতে হবে, তারপরে পিরিয়ড, তারপরে হইতেছে বাজেটের ফরম্যাট, তারপরে প্রিফিল ডাটা অপশন যদি আপনি দিতে চান দেন, কাস্টম বাজেট যদি আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে চান। আমি আপাতত এগুলো দিয়েই যদি নেক্সটে যাই তাহলে কি হবে, এই যে দেখেন আপনার অ্যাকচুয়াল জিনিসগুলো এখানে সে দিয়ে দিছে। এখন বাজেট টোটাল, আপনি মান্থলি চাচ্ছেন, কোয়ার্টারলি চাচ্ছেন, না ইয়ারলি চাচ্ছেন, এক বছরে। আমি ধরলাম কোয়ার্টারলি ধরলাম, হ্যাঁ। ধরেন এখানে সেলস আছে কত, 2000 না? অ্যাকচুয়াল সেলস আছে, মানে আপনার এই পর্যন্ত সেলস হয়েছে 2000। এখন আপনি চাচ্ছেন এরপরে আপনার সেলস হবে হচ্ছে 5000, ঠিক আছে? ক্লিক করলাম, এই যে অ্যারোতে ক্লিক করা মাত্রই কি প্রতিটা কোয়ার্টারে সেটা কি চলে গেছে না? হুম, আপনি ধরেন মান্থলি দেন, মান্থলি দিলে তাহলে আপনার সেল কত হবে, এই যে দেখছেন, বুঝতে পারতেছেন? এখন ধরেন কোন এক মাসে আগস্টে গিয়ে আপনার মনে হলো যে 416 ইউনিট আমি সেল করব না, আমি 500 ইউনিট সেল করব। ফাইন, কোনো সমস্যা নাই, তখন 15,000 কমে যাবে, বেড়ে যাবে না? বেড়ে যাবে না। কারণ আপনি তখন ইয়া যেটা আপনি এস্টিমেট করতেছেন সেটা তো বেড়ে যাবে। এটা আমার কমাই দিতে হবে। হ্যাঁ, পরে দেখা গেছিল আপনি এটা ক্লিক করেন, সবগুলো 500 চলে যাবে, ঠিক আছে? কারণ আপনি দেখলেন যে না, আপনার আগস্টে সেল বাড়তে পারে, ঠিক আছে? আপনার আগস্টে সেল বাড়তে পারে কোনো একটা কারণে, হইতে পারে সেটা আপনার গভর্নমেন্টের কোনো ইয়ার কারণে হইতে পারে, বা ওয়ার্ল্ডের যে কোনো একটা সিচুয়েশনের কারণে আপনার সেল বেড়ে যেতে পারে। তখন আপনি কি করলেন, ওই সেলটা বাড়ায় দিতে পারেন, মানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে আপনাকে, ঠিক আছে? ম্যানুয়ালি কাজ করতে হবে। তখন আপনার কি টোটাল বাজেটের যে সেলসটা সেটা কি 5146-এ গিয়ে দাঁড়াবে। মানে আগে যা ছিল 3000, সেটা কি 5146-এ গিয়ে দাঁড়াবে। মানে আপনি সোজা কথা আগে যা প্ল্যান করছেন তার থেকে সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স আপনি প্রতি মাসে কত দিবেন সেটা ঠিক করতে পারতেছেন, ঠিক আছে? এইভাবে করে আপনি বাজেটগুলো রেডি করতে পারেন যে আপনার এক্স্যাক্টলি কত ইউনিটের খরচ হবে বা ইন ফিউচার কত হবে। এটা আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে, সবগুলোই থাকবে, এটা এক্সট্রা থাকবে যে আমি দেখতে চাই আপনারা কিভাবে বাজেট রেডি করতে পারেন। কারণ আমরা প্রফেশনাল লাইফে ম্যাক্সিমাম মানুষই বাজেট করি যে আমার এই টাকায় এত এত খরচ হইতে পারে, তো এই খরচগুলো আপনি এখানে দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি এই যে এক্সপোর্ট অথবা প্রিন্ট অপশন, এই যে দেখেন প্রিন্ট অর সেভ অ্যাজ কি পিডিএফ অথবা এক্সেল, দুইটা যে কোনোটা দিলে আপনার কি পুরো বিস্তারিত এটা দেখেন চলে আসে না? এই যে এতগুলো লেখা, এগুলো মানে কি আপনার ওই অ্যাকাউন্টে যত চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা আছে সবগুলো এখানে শো করবে,
ঠিক আছে, সবগুলো এখানে শো করবে তারা। এটাই হচ্ছে বাজেটের মানে আর কি বেসিক্যালি কাহিনী। কারণ তারা একটা বাজেট করেও রাখছে স্যাম্পল কোম্পানিতে, যে দেখেন, যদি আমি এটা দেখি, এই যে দেখেন তারা বাজেট করে রাখছে কিন্তু বিলেবল ইনকাম এক্সপেন্স সেল অফ প্রোডাক্ট ইনকাম কত হবে, এই যে তারপর আবার তারা হয়তো কোনো একটা এক্সপেন্স করছে কিনা দেখি, এই যে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন এক্সপেন্স, তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে এগুলা কয়েকটা ইনফরমেশন দিবেন যাতে আমি বুঝতে পারি যে না আপনারা বাজেট করতে পারছেন। আমি চাই না যে আপনার সব দেওয়ার, কিছু কিছু ইনফরমেশন দিবেন যাতে বোঝা যায় যে অন্তপক্ষে আপনি বাজেটটা বুঝতে পারছেন। ওকে, এরপরে আসেন পেরোলটা লাস্টে যাচ্ছি। হাউ টু কানেক্ট কুইক বুকস অনলাইন উইথ ডেক্সট। আমি বলছিলাম যে আপনাদের প্রথম ক্লাসে যে অ্যাপস ইন্টিগ্রেশন করা শেখাবো, কিভাবে কুইক বুকস এর সাথে অ্যাপস ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? ডেক্সট, এখন এই সকল থার্ড পার্টি অ্যাপস কেন আমাদেরকে ব্যবহার করতে হয়, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। নেক্সট মানে কি? ডেক্সট, এই যে DEXT, আচ্ছা আমি এখানে দেখি, এই যে দেখেন ডেক্সট। ডেক্সট হইতেছে কি বেসিক্যালি আপনার অনেক যখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট থাকবে, সে ডকুমেন্ট গুলাকে খুব সহজেই আমরা মানে আর কি কুইক বুকস অনলাইন বা জেরো অ্যাকাউন্টিং সফটওয়্যার যাতে সহজে যাতে ইম্পোর্ট করতে পারে, সেটার জন্য হইতেছে টেক্সটের ব্যবহার। আমি যেরকম আমার ক্লায়েন্টের অনেক ডাটাগুলা, সে তো আমার সাথে বিদেশ থাকে, এখন দেখা গেছে সে বলতেছে যে আমি কিভাবে এত ডাটা আপনাকে আমি ইমেইলে পাঠাবো বা ব্রাউজারে পাঠাবো, আপনি এগুলো দেখে দেখে তুলবেন, ম্যানুয়ালি ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখন আমি তাকে সাজেশন করলাম যে আপনার ডেস্কের একটা সাবস্ক্রিপশন কিনেন, খুব স্বল্প টাকায় একটা সাবস্ক্রিপশন কিনেন, কিনে আপনি ওইখান থেকে শুধু ছবিগুলা তুলে দেন, আর আমি কি করবো ওই ডেস্কের সাথে কুইক বুকস বা আপনি যে সফটওয়্যার ব্যবহার করেন সেটা কানেক্ট করে দেব। তাহলে কি হবে, আপনারা ওই যে ছবিগুলো তুলতেছেন আমি সেগুলাকে জাস্ট দেখে যদি সবকিছু ঠিকঠাক ওকে থাকে তাহলে আমি কুইক বুকসে মানে কানেক্টেড ঠিক মতো করে দিতে পারবো। তাহলে দেখা যাবে যে আমার কষ্ট করে ম্যানুয়ালি টাইপ করতে হলো না। ঠিক আছে, অনেক কিছু যেমন বাইরের দেশে কি হয়, বাইরের দেশে আহ, আমি যেটা দেখছি আর কি আমার নিজের চোখে দেখা, মানে আর কি কাউকে পেমেন্ট করতেছে বা কারোর কাছ থেকে ইনকাম হইতেছে, ধরেন কোন একটা জিনিস আমি পারচেস করতে গেছি কোন একটা মনিহারি দোকানে, ধরেন আমি কোন একটা বটল কিনতে গেলাম, ওয়াটার বটল, তখন সে আমাকে একটা স্লিপ দিছে, দেওয়ার পরে একটা স্লিপ তো তার কাছেও আছে, সে কি করলো ওটাকে ছবি তুললো, ছবি তোলার সাথে সাথে ওই ডেস্কটে ছবি তুললো, তোলার সাথে সাথে সেটাকে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে আপনার ইয়েতে চলে গেল, কুইক বুকসে চলে গেল। ঠিক আছে, এখন আমি যে ক্লায়েন্টে কাজ করছিলাম তার দিনে ছিল 2000 ইনভয়েস, এন্ড 2000 ইনভয়েস কখন আমি এক্সেল বানাবো, কখন আমি ওটা ইম্পোর্ট করব, কখন আমি ওটাকে দেখবো, এই জন্য আমি তাকে সাজেশন করছি ভাই আপনি কিছু টাকা খরচ করেন, করে খালি ছবিগুলো তুলেন, মানে যখন ক্লায়েন্ট আসবে বা কাস্টমারে যখন নিয়ে দিবে তখন ওইগুলো জাস্ট ছবিগুলো তুলে দিলেই সরাসরি কানেক্টেড হয়ে যাবে। এখন এই কানেক্টেড কিভাবে করব সেটাই আমরা আর কি দেখব। ঠিক আছে, এখন এটা ফ্রি ট্রায়াল, আমরা যেটা ফ্রি ট্রায়াল ওপেন করবো সেটা 14 দিনের, 14 দিন পর পর ফ্রি ট্রায়ালটা শেষ হয়ে যাবে। এখন এই জন্য আসলে প্র্যাকটিস করার জন্য আমি কত ইমেল খুলবো, ঠিক আছে, আপনাদের এই জন্য কিছু স্লাইড আমি দেখাবো। ঠিক আছে, এটা এখানে গেল, বুঝলাম না। আচ্ছা, কিছু স্লাইড আমি দেখাই আপনাদের, দেখেন ডেস্কের সাথে কিভাবে কুইক বুকস অনলাইন কাজ করতে হয়। কাজ একদম সিম্পল, কিন্তু প্রসেস গুলো মনে হবে যে একটু হার্ডলি। ওকে, ডেস্কের সাথে কুইক বুকস অনলাইন আর জেরোর সাথে আপনাদের দেখাবো হাফ ডক। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে ডেক্সট লিখে সার্চ করবো আমরা, এগুলো কিন্তু রিসেন্টলি নেওয়া, অনেক আগে না। ঠিক আছে, যে আগের সিস্টেম অন্যরকম ছিল। ডেক্সট, তারপর সফটওয়্যার কোম্পানি, যে স্টার্টে ফ্রি ট্রায়াল, এই যে একটু আগে যে ইয়াটা দেখছিলেন আইকনটা, হ্যাঁ, স্টার্টে ফ্রি ট্রায়াল, তারপরে হচ্ছে আমরা কি করব অ্যান অ্যাকাউন্টিং অর বুক কিপিং প্র্যাকটিস, আমরা এখানে ক্লিক করব। ফ্রি ট্রায়ালের জন্য ফার্স্ট নেম লাস্ট নেম
একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা পাসওয়ার্ড, একটা মোবাইল নাম্বার। অবশ্যই আপনি যে অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টে যে হোম কারেন্সি থাকবে সেই হোম কারেন্সির নাম্বার দিতে হবে, মাস্ট। ধরেন ইউএস এর, আমরা প্র্যাকটিস করতেছি ইউএস এর, তাই না? ওই ইউএস এর হোম কারেন্সি না, ওইখানে ওই কারেন্সির মানে আর কি ওই দেশেরই নাম্বার লাগবে এখানে অ্যাড করার জন্য। হুম, আন্দাজে হ্যাঁ, মোবাইল নাম্বারটা এখানে মানে আর কি ইয়া চায় না, যেহেতু ফ্রি ডায়াল করতেছি শুধু ইমেলটা ভেরিফাই চায়। ওটিপি যাবে না না না, ওটিপি এখন চাবে না। রেজিস্টার চিহ্ন মানে এই ফিল্ডটা দেওয়া ম্যান্ডেটরি, দেওয়া ম্যান্ডেটরি আর কি। তারপরে এই যে ফ্রি ট্রায়ালের জন্য কান্ট্রি, অবশ্যই হোম কারেন্সি। যদি কারেন্সি মিল না থাকে তাহলে কিন্তু সে ঠিক মতো নিবে না সব জিনিস। হ্যাঁ, তারপর প্র্যাকটিসের নাম দিবেন, তারপরে দিয়ে সাইন আপ করবেন। এই যে শুধু ইমেলটা ভেরিফাই চাবে, যেহেতু ফ্রি ট্রায়াল না, মোবাইল ভেরিফাই চায় না। ওকে, তারপরে যে ইমেলে যাবে, ইমেলে ভেরিফাই মাই ইমেল দেওয়ার পরে আবার ডেস্কটা আপনাকে নিয়ে আসবে যে কতজন মিলে আপনারা প্র্যাকটিস করতেছেন, যে কোনো একটা দিলাম, হ্যাঁ 2 থেকে 9 জন। দেওয়ার পরে আপনার এখানে রোল কি, অ্যাকাউন্টেন্টও দিতে পারেন, বুক কিপারও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, দিয়ে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে বলতেছে হুইচ প্রবলেম আর ইউ ট্রাইং টু সলভ উইথ ডেস্ক, মানে কোন ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারছেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সমস্যা আপনি দিতে পারেন। সেট আপ বুক কিপিং ফর মাই প্র্যাকটিস, মানে আমার প্র্যাকটিস বুক কিপিং সমস্যার জন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, এটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। এটা কি ন্যান্সি নাকি হুম, এটা ন্যান্সি ন্যান্সি মান রাখছি। ভাই বাসায় যাতে না যান, ঠিক আছে? সমস্যা হয়ে যাবে। আমাদের কোনো সমস্যা নেই আমাদের ভাই আমি বুঝি, ঠিক আছে, বলতে হবে না। আচ্ছা, তারপরে হইতেছে অ্যাকাউন্টিং সফটওয়্যার অলরেডি 24-এ আছে, বলেন যে 50 উঠানো লাগবে জায়গা আসলে এই সাইডে সেই সাইডে বন্ধ করে দিছি। হুইচ অ্যাকাউন্টিং সফটওয়্যার ডু ইউ ইউজ ফর ইওর ক্লায়েন্ট? দেখেন ডেক্সের সাথে জেরোরও করা যায়, কুইক বুকসেরও করা যায়, সেইজ করা যায়, ফ্রি এজেন্ট, কাশ ফ্লো, ব্রাইট স্কুল সবই অ্যাড করা যায়। আমরা কুইক বুকস করবো, যেটাই করেন প্রসেস সেম। আমরা কুইক বুক সিলেক্ট করে কন্টিনিউ দিব। এই যে ওয়েলকাম, গেট স্টার্টেড উইথ ইওর ফ্রি ট্রায়াল। তারপরে এটা হচ্ছে ডেক্সটের ড্যাশবোর্ড। এখানে একটা অপশন আছে কানেক্ট অ্যান্ড পাবলিশ ইওর প্র্যাকটিস বুক কিপিং সফটওয়্যার। এইখানে আপনার সফটওয়্যারটাকে কানেক্ট করতে হবে, মানে আপনি যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে চান, কানেক্ট সফটওয়্যার। তারপরে আসবে এই যে এখান থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার, আবার কানেক্ট। তারপরে এখান থেকে কুইক বুকস অনলাইন কানেকশনে ক্লিক করবেন, অথবা যদি খুঁজে না পান কোনো সফটওয়্যার তাহলে এই যে এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তারপরে এই যে ডেস্কের সাথে কুইক বুকস, কানেক্ট টু কুইক বুকস। এই যে প্লিজ সিলেক্ট ইওর কোম্পানি, আপনি কোম্পানি সিলেক্ট করে তারপর নেক্সট অপশনে যাবেন। এই যে কানেক্টিং ডেস্ক টু মিনি, মানে আমি মিনি কোম্পানির সাথে ডেস্কটা এই যে মিনি এর সাথে কানেক্ট করব। এই যে মিনির সাথে কানেক্ট করতেছি, কানেক্ট করে দিলাম। অর্গানাইজেশন কানেক্টেড মিনি, ফিনিশ। তাহলে এতে করে কি হলো, আমার মিনি কোম্পানির সাথে আমার ডেস্কটা কানেক্টেড হয়ে গেল। ধরেন মিনি কোম্পানি আপনার যে কোনো একজন ক্লায়েন্টের, এখন সে কি করবে, সে একটা ডেস্কের সাবস্ক্রিপশন কিনে নিল, নিয়ে তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বলতে আপনার ইনভয়েস হইতে পারে, বিল হইতে পারে, ব্যাংক স্টেটমেন্ট হইতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে ডেস্কে ক্লিক করব, ক্লিক করলেই আমরা দেখবো যে ইন্টিগ্রেশন, কি অ্যাপস ইন্টিগ্রেশন করা আছে, কুইক বুকস অ্যাপ ইন্টিগ্রেশন করা আছে। তারপর এখানে কস্ট আইটেম গুলো এখানে দেখাবে, সেলস আইটেম গুলো এখানে দেখাবে, এক্সপেন্স ক্লেম করলে এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে তাকে ম্যানেজ করতে পারেন। এই দেখেন ক্লিক করা মাত্রই এখানে 3টা অপশন, ইনবক্স, ইন প্রসেসিং, আর্কাইভ। এখান থেকেই আপনার বেসিক্যালি ডকুমেন্ট গুলো অ্যাড করতে হয়। ক্লায়েন্ট এখানে আসবে, ক্লায়েন্ট সবগুলো প্রসেস কমপ্লিট করে আসার পরে এখানে আসার পরে অ্যাড ডকুমেন্ট, এখন সে এখানে অ্যাড ডকুমেন্টে ক্লিক করলেই দেখেন কস্ট, সেলস, ব্যাংক, সাপ্লায়ার স্টেটমেন্ট, এই 4টা ইনফরমেশনই বেসিক্যালি অ্যাড করা যায়। এখান থেকে কাস্টমার কি করবে, ফাইলটাকে সিলেক্ট করে বা ছবি তুলে দিয়ে দিতে পারে, যে কোনো ইমেজ, জিপ ফাইল সবই এখানে আপলোড নেওয়া যায়, ঠিক আছে? ক্লিক করলো, তারপরে যে দেখেন একটা ইনভয়েস সে আপলোড করছে, ঠিক আছে? ইনভয়েসটা আপলোড করার পরে এটা ইনবক্স থেকে কোথায় চলে আসবে, ইন প্রসেসিং এ। আচ্ছা, এই যে দেখেন একটা হলুদ কালারের জিনিস দেখাচ্ছে না, হলুদ, তার মানে কি কিছু ইনফরমেশন মিসিং আছে, মিসিং গুলো আপনাকে ঠিক করতে হবে। এখন
এটাকে ক্লিক করতে হবে মুভ টু ইনবক্স, মানে এটাকে আবার পিছনে ফেরত নিয়ে আসতে হবে। ইনবক্সে ফেরত আসছে, এই যে দেখেন টু রিভিউ, আপনাকে এখানে কিছু রিভিউ করতে হয়। পরে এখানে ক্লিক করলেই দেখেন কত সুন্দরভাবে বেসিক্যালি আমাদের কাজটা এইখান থেকেই শুরু। সবকিছু আপলোড করে দিয়ে দিছে ক্লায়েন্ট আমাকে। এখন আমি এই যে দেখেন ইনভয়েসটা আমি দেখতেছি, ইনভয়েসটা দেখতেছি না, আর ডান পাশে ইনফরমেশন গুলা যেটা যেটা মিসিং আছে সেটা সেটা ঠিক করে দিচ্ছি। ধরেন আপনার ট্যাক্স, আপনার ইনভয়েসে ট্যাক্স রেট হইতেছে 10%, কিন্তু আপনার ওই কোম্পানির আপনার যে কুইক বুকস আছে সেখানে 10% নাই, তাহলে কিন্তু ম্যাচ করবে না। মানে অবশ্যই যে ইনফরমেশন গুলো আপনার মানে আর কি ওই ইনভয়েসে থাকবে, অবশ্যই সেই ইনফরমেশন গুলো অবশ্যই আপনার কি কুইক বুকসে থাকতে হবে। ধরেন কোন একটা প্রোডাক্ট, ধরেন KN95 মার্কস, সেটা আপনি কি করছেন, সেল করছেন কারো কাছে, অবশ্যই তাহলে আপনার কি সেই ইনফরমেশনটা কি কিসে থাকতে হবে, কুইক বুকসেও থাকতে হবে। আপনার ট্যাক্স ধরছেন 10%, অবশ্যই কুইক বুকসে 10% থাকতে হবে, নাহলে তো ম্যাচ করবে না, স্বাভাবিক তাই না? আচ্ছা, তাহলে এই যে এখান থেকে ক্রিয়েট লাইন আইটেম, দুইটা, এখানে প্রোডাক্ট কয়টা, দুইটা না, এই জন্য লাইন আইটেমে ক্রিয়েট করে এই যে দেখেন দুইটা আমি অ্যাড করছি, তার কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, নেট অ্যামাউন্ট, ট্যাক্স রেট সবগুলোকে দেখে ঠিকঠাক থাকলে এই যে যখনই বলবে রেডি, তখনই এখানে কি করব, পাবলিশ করে দেব। পাবলিশ করা মাত্রই এখান থেকে সে কোথায় যাবে, এই যে যেহেতু ইনভয়েস করছি তাহলে এটা আসার কথা কোথায়, সেলস প্যানেলে। দেখেন অটোমেটিক্যালি চলে আসে। আমার কাজ খালি দেখা, মিলানো, পাবলিশ করে দেওয়া, আর কোনো কাজ নাই। ঠিক আছে, মানে এর আগে যতগুলো প্রসেস দেখালাম মনে হলো যে অনেক কঠিন জিনিস, ওটা আমার কোনো কাজ না, ওটা কাজ কার, ক্লায়েন্টের, কাস্টমার না, ক্লায়েন্টের কাজ। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমাকে এই সম্পূর্ণ কাজটা করে দেন, কোনো সমস্যা নেই, করে দিবেন, তার কাছে পেমেন্ট বেশি নেবেন। এই জন্যই দেখেন জটিল লাগতেছে কেমন যেন। আচ্ছা, প্রসেসটা কেন জটিল লাগছে বলেন। প্রসেসটা জটিল লাগার রিজন হচ্ছে আপনি কি করছেন, প্রথমে একটা ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন করছেন, তাই না? ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন করছেন, প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা স্টেপ স্টেপ ফলো করে গেছেন। এন্ড ওটা তো আপনার কাজ না, এটা কাজটা কার, ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিবে। দশটা পর্যন্ত ক্লাস আমরা বেশি নেই। হ্যাঁ ছুটি নেই দশটা। আচ্ছা, তো এখন আমার কাজ বেসিক্যালি তাহলে কোন স্টেপ থেকে শুরু বলেন তো ভাই? এই যে এখান থেকে শুরু, প্রিভিউটা থাকবে বাম পাশে, সবসময় প্রিভিউটা থাকবে, আর ডান পাশ থেকে আর কি আমরা জাস্ট দেখে জিনিসগুলোকে ঠিকঠাক করে দেব। বুঝাইতে পারছি? আর যেটা ইস্যু হবে সেটা আমরা আমার ক্লায়েন্টের সাথে কথা বলে নেব। এতে করে আপনার সময় বেঁচে যাবে, পরিশ্রম বেঁচে যাবে। হারুন ভাই মাথায় হাত দিয়ে লাভ নাই, একটু গরম হোক, আমি একটু গরম করাইতেছি। ডেস্ক নতুন না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওকে, এবার আসেন পেরোল। পেরোল কুইকবুকস আমার সাথে ঝামেলা করবে, আমি কাজ কমাই দেবো।
মাঝে দিয়ে 3-4 মাস কাজ কমাই দিয়েছিলাম। আমার কি, আমি সব ক্লায়েন্টকে নিয়ে সুন্দর করে চলে গেছি। আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে নিয়ে আমি জেরোতে চলে গেছি। পরে যখন আমার কাছ থেকে ক্লায়েন্টের ইয়েগুলো কমে গেছে না, রেটিং আমাকে এলিট থেকে তারা তার সরাইতে পারবে না। মিনিমাম 3 মাস হলেও একটা টাইম লাগবে, বা আমাকে তারা নক করবে। এরপরে তারা আমাকে মেসেজ দিছে, অনেক মেসেজ দিছে, ফোন করছে, মানে আর কি বলতেছে যে কি সমস্যা স্যার বলেন, মানে আর কি আমাদের কোনো কিছু আপডেট করতে হবে কিনা। আমি বললাম না, আপডেট করার দরকার নেই, আপনার সাথে কাজই করবো না। তাহলে কুইক বুকস থেকে আমাকে বের করে দেন, আমার ফার্মটা বের করে দেন, আমার দরকার নেই। ওকে, পেরোল। পেরোল হইতেছে বেসিক্যালি একটা প্রতিষ্ঠানের যতজন এমপ্লয় থাকে, এমপ্লয়টাকে ম্যানেজমেন্ট করা, সেটাকে তো আমরা পেরোল বলি, তাই না? এখন যে ম্যানেজমেন্টটা, সেই ম্যানেজমেন্টটা আমার করতে গেলে আমাকে অবশ্যই কিছু টাকা পে করতে হয়। কুইক বুকস টাইম কিন্তু আলাদা জিনিস, কুইক বুকস টাইম আলাদা, তারপরে হইতেছে কুইক বুকস পেরোল আলাদা, এগুলো সব আলাদা আলাদা সফটওয়্যার। এখন টাইমটা সব থেকে জনপ্রিয় কাদের কাছে, যে সকল কনস্ট্রাকশন প্রতিষ্ঠান আছে তাদের কাছে কুইক বুকস টাইমটা অনেক বেশি জনপ্রিয়। মানে আমরা বাংলাদেশে কি করে, যখন কোন একটা বিল্ডিং তৈরি করা শুরু হয়, তখন আমাদের কি অনেক বেশি নির্মাণ শ্রমিকের প্রয়োজন, তাই না? এখন এই শ্রমিকগুলা ইচ্ছা অনিচ্ছা দুইটাইতেই তারা কি করে, কাজে ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে টাকাগুলো মেরে খায়। ঠিক আছে, এই জন্য আমাদের লেবার কস্ট অনেক বেশি পড়ে, তাই না? এখন কুইক বুকস এটার জন্য কি করছে, তারা একটা ডিভাইস লগ ইন করতে বলে, ওইখানে ওই সকল যারা লেবার আছে তাদের প্রত্যেকের ফোনে কি থাকবে, জিপিএস অন করা থাকবে, কুইক বুকস টাইম যে সফটওয়্যারটা, কুইক বুকস টাইমটা তাদের কাছে দেওয়া থাকবে। আমি এটার কাজ আমি একটা প্রতিষ্ঠানের সাথে করছি। কুইক বুকস টাইমের অনেক পেমেন্ট ভাই, অনেক, মানে কুইক বুকস টাইমের পেমেন্টের হিসাব করলে আসলে কি বলবো, যে আমরা যে নর্মাল বুক কিপিং করি তার ধারে কাছেও নাই। টাইম সবাই রেখে দিয়ে করায় না তো, বুঝলেন না? কারণ এটা করে কারা, ওই সুপারভাইজার। এই যে দেখেন, এই যে মোবাইলে একটা অ্যাপস থাকে, ধরেন আমি একটা বিল্ডিং করব, ঠিক আছে, যদি ওই সামর্থ্য দেয় নাই এখন, মানে আর কি বিল্ডিং করব, এখন একটা 15 থেকে 20 জন লেবার শ্রমিককে আনলাম, এখন তাদের মোবাইলে আমি কুইক বুকস টাইমে যে মোবাইল অ্যাপটা আছে সেটা ইনস্টল করে দিলাম। সে যখন ওই এরিয়ার মধ্যে যাবে, অটোমেটিক্যালি কি হবে, কুইক বুকস টাইমারটা কি হবে, শুরু হয়ে যাবে। সে ফাঁকি মারতে আছে, সে বের হয়ে চা খেতে যাবে, টাইমারটা অফ হয়ে যাবে, আবার যখন ঢুকবে তখন তার কাজ শুরু হবে। বুঝতে পারছি, মানে আর কি এক্স্যাক্টলি। তারপরে আমি এটাও দেখতে পারবো, বাসায় বসে থেকে ম্যাপে দেখতে পারবো সে কই কই আছে, কই কই আছে। কিন্তু আমাদের বাংলায় কি করে জানেন, ওই এরিয়াতে থাকবে, কাজ করবে না, বসে থাকবে। কি ভাই, আপনার লাইভ লোকেশন মানে কি, কুইক বুকস যখন কারো মোবাইলে কুইক বুকস টাইমটা ইনস্টল করা থাকে, ফেস সহ কিন্তু রিকগনাইজেশন হয়। সে যতক্ষণ তার মোবাইল মানে আর কি নেটওয়ার্কিং এর সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানে আর কি আপনি চাইলে তার লাইভ লোকেশন, মানে আর কি সে কি করতেছে সেটাও দেখতে পাবেন, মুভমেন্টও দেখতে পারবেন। সে যদি বসে থাকে সেটাও আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে 2 নম্বরটা কি, মোবাইল অ্যাপ, আর প্রথমটা হইতেছে লাইভ ডেমো। এই যে দেখেন, এখানে সে কই বসে আছে, কতক্ষণ ধরে বসে আছে, সেকেন্ড পর্যন্ত হিসাব হয়ে যাবে। মানে সোজা কথা একটা ট্র্যাকার সিস্টেম, মানে এখানে ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই। এখানে আপনি বসে থেকে শুধু খালি ওই স্ক্রিনে সিসিটিভি ক্যামেরার মতো মনিটর করতেছে সে কই আছে না আছে। যখনই দেখবেন যে সে কুইক বুকস আপনাকে অ্যালার্ট দিবে যে সে এতক্ষণ ধরে একটা জায়গায় বসে আছে, তখন আপনি ফোন করবেন, কি হলো, কি সমস্যা, তখনই তো আপনি বুঝতে পারবেন যে না, সে অকাম ঘটাইতে গেছে। বুঝতে পারছি? তো এই যে টাইমারটা, বিশেষ করে যারা নির্মাণ শ্রমিক আছে না, তাদের ক্ষেত্রে টাইমারটা অটোমেটিক্যালি মানে আর কি সব জিনিসগুলো আর কি ক্যালকুলেশন হয়, বুঝছেন? আচ্ছা, এই টাইমার তো অবশ্যই আছে। এরপর আসেন পেরোল। এখন পেরোলটা যখন নিতে যাবে একটা প্রতিষ্ঠান, পেরোলের কস্টিংটা কিন্তু অনেক বেশি ভাই। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন
কুইক বুকস যখন ইয়ে করছি তখন আমাদের কুইক বুকস এর প্রাইসিং গুলো কি মনে আছে কারো? 16-18 বিল বাবা, সব ভাইরা তো সব মুখস্থ করে ফেলেছে। চোখে থাক ভাই, আর কিছু বললাম না। আচ্ছা 16 33 প্লাস। আচ্ছা দেখেন, প্লাসের ক্ষেত্রে $47। একটু ভালো করে চিন্তা করেন, যখন একজন ক্লায়েন্ট, আপনার একটা ক্লায়েন্ট যখন সে নিবে $47, সে কি করতেছে, আমরা যেহেতু প্লাসের হিসাব করতে প্লাসেরটাই করে দেখেন, $47 সে নিচ্ছে। তারপরে দেখেন, যখন পেরোল নিতে যাবে পেরোলের সাথে প্লাসও ফ্রি দিচ্ছে, তখন তার কত পড়তেছে $184। একটা $184 হলে কত? হ্যাঁ, আরে বেশি না, অল্প। 20 পয়সা করেন। আর ওটা কত ছিল? 47, তাই না? 47 $231, তাহলে 120 করে যদি হিসাব করি 27,000 সামথিং। এখন একটা মিডিয়াম বা মাঝারি সাইজের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি সেটা বহন করা পসিবল? কোনো মতে পসিবল না। তারপরে আবার খেয়াল করেন, দেখেন প্লাস $9 এমপ্লয় পার মান্থ, প্রত্যেকটা এমপ্লয়ের জন্য আপনাকে $9 এক্সট্রা করে চার্জ করতে হবে। যদি 10 জন থাকে তাহলে $90 আপনার এক্সট্রা করে চার্জ করতে হবে। তাহলে এত খরচ দিয়ে কোনো প্রতিষ্ঠান কি নিবে? নিবে না। তাহলে এই কাজগুলো কে করে? বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তারা কি করে, একটা প্যাকেজ কিনে নেয়, বিশাল বড় একটা প্যাকেজ কিনে তার যতগুলো ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের জন্য সে ম্যানেজমেন্ট করে দেয়। ঠিক আছে? হ্যাঁ, সার্ভিস চার্জ বা এটা নিয়ে নেয়। তো এখন ওই জন্যই মানে আর কি দেখা গেছে যে আপনার ইয়া করতে হয়, একটু খরচ বেশি হয়ে যায় বিধায় আমাদের মতো যারা ফ্রিল্যান্সাররা আছে কিছু টুকটাক আমরা পাই, কিন্তু ম্যাক্সিমামে কাজ কম। আমাদের দেশে মনে হয় চালু। কি কুইক বুকস? কম নাই। আসছি, কোনদিন আসলে আসছি অ্যাপসে উঠে এরিয়াতে নিয়ে থাকে গেলে ওরা বুঝে। আচ্ছা হইতে পারে, কিন্তু কুইক বুকস তো বাংলাদেশে আছে। না, এই যেটা ও টাইমার হ্যাঁ টাইমার আছে, কিছু প্রতিষ্ঠান ইউজ করে, সবাই না, কিছু প্রতিষ্ঠান ইউজ করে। আচ্ছা, তো এখন মানে আর কি পেরোলের কাজ আসলেই কম। ঠিক আছে, এখন ধরেন পেরোলের কাজ আসলো কোনো কারণে, তাহলে পেরোলের কাজটা কি? তাহলে শুধুমাত্র পেরোলের কাজটা হইতেছে আপনার জার্নাল দেওয়া, জার্নাল দিয়ে সে কাজটা কমপ্লিট করা, আর কিছুই না। বুঝাইতে পারছি? শুধুমাত্র জার্নাল দেওয়া হইতেছে আপনার কাজ, এর বাইরে আপনার কোনো কাজ নেই। কারণ ওই যে প্রতিষ্ঠানে সে যে পেরোলের কাজ করে আসছে আপনার ক্লায়েন্ট, না সে তো একটা রিপোর্ট দিছে না, ওই রিপোর্টটা এনে আমাকে সে তুলে ধরবে, বলবে যে ভাই এটা হইতেছে আমার প্রতিষ্ঠানের পেরোল ম্যানেজমেন্টের রিপোর্ট, এবার আপনি এটাকে নিয়ে বুক কিপিং করেন। তখন ওই রিপোর্টটাকে আমরা নিব, নিয়ে আমরা ওই রিপোর্টটাকে জার্নাল এন্ট্রি দিয়ে কাজটা শেষ করব। এটাই হইতেছে আমার এতটুকু কাজ। তাহলে ধরেন আপনাদের তাহলে বুঝতে পারছেন পেরোলের কাজ কত কম? একটা স্যাম্পল বা অবশ্যই দেখাবো ভাইয়া। উফ, পেরোলটা, এই যে পেরোল কি হয়েছে, এই যে পেরোলের ডিটেলস। এই যে এটা হইতেছে পেরোলের ডিটেলস। দুইজন ব্যক্তি, রবার্ট সি ফকনার আর হইতেছে জন কে সুয়ারেজ। ঠিক আছে, তাদের টোটাল পেমেন্ট, তারপরে হইতেছে পে, মানে সে এক্স্যাক্টলি কত টাকা পে করছে, তারপর তার কত ডিডাকশন হয়েছে, মানে কত টাকা তার কাটছে, আর হচ্ছে এমপ্লয়ি পেইড ট্যাক্স। এমপ্লয়ি পেইড ট্যাক্স মানে কি? কর্মচারী যে টাকাগুলা পরিশোধ করছে, তাই না, ট্যাক্স হিসেবে। হ্যাঁ, আর হইতেছে এমপ্লয়ার পেইড ট্যাক্স, মানে মালিক যে টাকাগুলা দিছে ট্যাক্স হিসেবে, মালিককেও তো কিছু টাকা দিতে হয়, তাই না, এই টাকাগুলা, এই যে এগুলো হইতেছে এটা পেরোলের মানে আর কি টোটাল রিপোর্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি এখানে কিছু একবারে, আপনি চাইলে দুটোর জন্য আলাদা আলাদা দিতে পারেন, একবারে দিতে পারেন। এখন তাহলে আপনার কাজটা কি হবে? বেসিক্যালি কাজটা হবে কি, আপনার প্রথম কাজ হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট করা। কি কাজ? চার্ট অফ অ্যাকাউন্ট করা, কারণ জার্নাল যেহেতু দিবেন অবশ্যই আপনার চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে।
তাই না? সে চার্ট অফ অ্যাকাউন্ট রেডি করা, সেই চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কি করতে হবে, আপনাকে জার্নাল দিতে হবে। এখন আমি আপনাদের সুবিধার্থে একটা জার্নাল দিয়েও রাখছি এটা, এই জার্নাল দিয়ে রাখছি। এই যে জার্নাল তাহলে কয়টা হবে বলেন তো? জার্নাল কয়টা হবে? একটা হবে কি সব পেয়েবল, একটা পেমেন্ট। পেমেন্টের জন্য হবে দুইটা ভাইয়া, একটা স্যালারির জন্য আর একটা কি যত ধরনের ওই যে ট্যাক্স টুক্স আছে হাবি দাবি এগুলোর জন্য। তাহলে আসেন আমরা দুইটাকে আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করি। ট্যাক্সটা কি হয়ে গেল স্যালারির মধ্যে পড়লাম, যেহেতু স্যালারি তো হুম, ওকে, দেখেন এইখানে হইতেছে দুইজন ব্যক্তি রবার্ট সি ফকনার এবং হইতেছে জন কে সুয়ারেজ। তাদের একটা পেরোলের রিপোর্ট আমার ক্লায়েন্ট আমাকে দিছে, টোটাল কত নেট $3,558.27। আমি দুইটাই আপনাদের দিয়ে দিব, মানে আর কি রিপোর্ট সহ আপনাদের দিয়ে দিব, আপনারা যাতে দেখতে পারেন, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন প্রথমে রেগুলার পে, মানে কত ডলার তাকে রেগুলারলি পে করা হচ্ছে, কত 3,190, তাই না? 3,190, দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস নামে 3,190 ডেবিট করলাম। ওভার টাইম পেমেন্ট, তাকে কত ওভার টাইম দেওয়া হয়েছে 1110, ওভার টাইম পেমেন্ট ডেবিট করলাম। তারপর ডাবল ওভার টাইম নাই, এজন্য 0। পেইড অফ টাইম, এটাও নাই, 0। তারপর হলিডে পে আছে $320, তাহলে এই যে হলিডে পে $320, ওকে। তারপরে বোনাস $180, এই যে বোনাস $180। তারপরে কমিশন, এই যে কমিশন। তারপরে হইতেছে কি ভ্যাকেশন নাই, 0। আচ্ছা, তারপরে অনেক কিছু ইনফরমেশন পাবেন যেগুলো হইতেছে কি বলবো, ফুটা ট্যাক্স, ফুটা, তাই না? ফুটা মানে কি কেউ বলতে পারবেন? ফুটা, ফুটা কারো কাছে নাই? হুম, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে? ঠিক আছে, এটা হইতেছে ওদের ট্যাক্স। হ্যাঁ, তারপরে হ্যাঁ, ফুটা এমপ্লয়ার, মানে এই যে লাস্টের কলাম, এটা কি এমপ্লয়ার পেইড ট্যাক্স না? মানে এখানে কারা পেইড করছে, যে মালিক, তাই তো? মালিক ফুটা এমপ্লয়ার ট্যাক্স কত দিছে, $28। দেখেন এই যে ফুটা এমপ্লয়ার ট্যাক্স কত, $28। তারপর সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার কত, $289.32। তারপর মেডিকেলের জন্য দিছে কত, 67.67, এই যে ডেবিট। তারপর NCACY এমপ্লয়ার ট্যাক্স 126, প্রত্যেকটার মিনিং আছে ভাই। তাহলে এগুলো সব কি করলাম, ডেবিট করলাম। তাহলে ডেবিট কি কি আইটেম করলাম ভালো করে বুঝেন। ডেবিট করলাম হইতেছে যেগুলো এক্স্যাক্টলি পে হইছে, আর কি যেগুলা কি এমপ্লয়ার মানে প্রতিষ্ঠানের মালিক দিছে, সেগুলো সবগুলা কি করলাম আমরা ডেবিট করছি, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন? এরপরে আসেন, এই যে হ্যাঁ, এরপরে মাঝখানে কি ডিডাকশন হয়েছে না? ডিডাকশন তো একটা জিনিস হয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স, তাই না? মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট করব $213.50। তারপরে হইতেছে এবার যে জিনিসগুলা কর্মচারী দিয়ে দিছে, ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল, এই যে দেখেন ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল 470.33, সোশ্যাল সিকিউরিটি 289.32, তারপর মেডিকেয়ার এমপ্লয়, তারপরে সিএ ইনকাম ট্যাক্স পেয়েবল, তারপরে এনসি ইনকাম ট্যাক্স পেয়েবল, এগুলো সব কি ক্রেডিট করলো। আচ্ছা, তারপরে আর কি ক্রেডিট হবে, এই যে একটু আগে মালিক যে জিনিসগুলো দিছিল না, সেগুলা কি ডেবিট করছিলাম না, এখন পেয়েবল করে সেগুলো আবার ক্রেডিট করে দিতে হবে। কারণ এটা আমাদের দেশের রুলস না ভাই, এটা এই যে আমি এখানে রিজনও দেখাই দিছি, এই যে IRS অনুযায়ী, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস সিস্টেম অনুযায়ী, মানে যেগুলা রেগুলার পে করা হয় সেগুলা ডেবিট করছি, তারপরে কি যেগুলা মালিক দিছে সেগুলো ডেবিট করছি। তাহলে ক্রেডিট কি কি হবে, যেগুলা ডিডাকশন হয়ে গেছে মানে বাদ হয়ে গেছে, তারপর যেগুলা শ্রমিক কর্মচারী দিছে, ঠিক আছে, তারপরে মালিক যেগুলা দিছে। তাহলে এরপরে বাকি যেটা অবশিষ্ট থাকবে ডেবিট ক্রেডিট মিলানোর পরে, সেটাই কি আমার স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল নামে থাকবে, মানে সেটাই বেসিক্যালি কি আমার লায়াবিলিটি, এক্স্যাক্টলি, তাই না? হিসাব নিকাশ করে আমার 3,558 দশমিক কত 27, এই যে দেখেন এই যে মিলছে, তার টোটাল টাকার সাথে
এটাই হইতেছে বেসিক্যালি হিসাব। বাইরের দেশের একটা পেরোলের হিসাব কিন্তু এভাবে হয়। হ্যাঁ, তারপরে পেমেন্ট ডেট, দুইটা পেমেন্ট করতে হয়, বা এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলে যে টাকাটা সেটাকে কি ব্যাংক বা ক্যাশ দিয়ে ক্রেডিট করে দিতে হয়। আর এই যে যে পেয়েবল গুলো সৃষ্টি হলো না, সেগুলাকে তো পে করে দিতে হবে। এগুলো সবগুলোকে ডেবিট করে ব্যাংক বা ক্যাশ ক্রেডিট করে দিতে হয়। তিনটা জার্নাল, একটা হইতেছে কি পেয়েবলের জন্য, আর পেমেন্টের জন্য দুইটা, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলের জন্য একটা, আর বাকি যতগুলো পেয়েবল সৃষ্টি হয়েছে ততগুলোর জন্য একটা। কথা কি বুঝে আসছে ভাইয়া? রিপোর্টের সাথে এই জিনিসটার মিল কি খুঁজে পাইছেন? আমি রিপোর্টও দিয়ে দিব, জার্নালও দিয়ে দিব। বুঝাতে পারছি? ওকে। আর কি আছে, কোনো টপিক আছে? ছুটি, প্রজেক্ট, ব্যাংক ডিপোজিট, কাস্টমার স্টেটমেন্ট, পেরোল, অনলাইন ডিসকাশন, ভ্যাট, বাজেট। আজকে থেকে আপনারা কি কুইক বুকসের মাস্টার নাকি? হ্যাঁ,